আমিনের রেকর্ডিং হয়তো বন্ধ হয়ে যেতে পারে। হেডফোন লাগায় কথা বলি। আচ্ছা, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমি হেডফোন ব্যবহার করতেছি আর কি। তো আজকে আমাদের 14ই ফেব্রুয়ারি এবং 2026 সাল। আমাদের আজকে হচ্ছে 405তম বাংলায় ক্যাশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এই অনুষ্ঠানে সকলকে অভিনন্দন। আমরা উম, মোটামুটি রেকর্ডিং সবই ঠিক হচ্ছে, সুতরাং আমরা শুরু করতে পারি। আজকে সবাই তো এখনো আসে নাই, আর না আসলেও আমরা শুরু করি। তো ঠিক আছে। আহ, আমাদের আহ, উম, যে বৃহস্পতিবারের যে টিচিং হয়, আহ, সেটা তো সেটার উপর ভিত্তি করে আজকে একটা অনুষ্ঠান ছিল আমাদের, কি বলে, এনহ্যান্সমেন্ট ইউনিটের, যেখানে হচ্ছে ভালোবাসা নিয়ে আর কি, ফিল্ড নিয়ে কাজ হয়েছে। আমরা এর খবর আগামী আহ, অনুষ্ঠানে শুনতে পাবো। তবে আগামী অনুষ্ঠানে শোনার আগে আমরা নিজেরাও এনহ্যান্সমেন্ট ইউনিটের সাথে সংযোগ করতে পারি। এই একটা জিনিস আমাদের আস্তে আস্তে এটার সাথে আমাদের পরিচিতির দরকার আছে। উম, তো আজকেও আমরা এদিকে একটু অগ্রসর হব, আর একভাবে সংযোগ করে। হয় হাইড্রোজেনের পরমাণুর সাথে যে সংযোগের ব্যাপারে আমি কথা বলছিলাম, ওইটাই আমরা একটু নতুন ভাবে দেখব। তো এই ধরনের জিনিস আমাদের আস্থা বাড়ানোর জন্য, আমাদের নিজেদের আত্মনির্ভরশীল করার জন্য আহ, মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এবং আমরা এটা গুরুত্বপূর্ণ এইভাবে মুখে বললে তো সবরা যদি বলি গুরুত্বপূর্ণ এটা, কিন্তু আমরা করে বুঝবো যে এটার ইয়েটা কতটা, এটার আহ প্রয়োগটা কতটা, অথবা এটা আমাদের কিরকম সমৃদ্ধি আনে আমাদের নিজেদের মধ্যে। তো এই জিনিসটা সচেতনতা, যেহেতু আমরা এগুলো করে অভ্যস্ত না, আমাদের আত্মার ফিলকে আমরা বিস্তার অথবা প্রয়োগে তৎপর না, অথবা পরিচিতি নাই আমাদের এইদিকে, সেই জন্য এগুলো একটু আম, আমাদের প্রয়োগ করতে হয়। তো এবং এই প্রয়োগের কথা নিয়েই একভাবে বলা যেতে পারে যে কেশ কত টিচিং এ কথাবার্তা বলছে, যেটা বলছে যে আমাদের যেমন হচ্ছে সূর্য থেকে আমরা আলো বাতাস, সূর্য থেকে যেসব ফিল্ড এনার্জি আসে আমাদের, সেগুলোর জন্য আমরা সরাসরি সংযোগ, মানে সূর্যের মাঝে সাথে আমরা সরাসরি সংযোগ করি। তার জন্য আমাদের আমাদের কোনো মৌলবি ধরতে হয় না, কোনো পুরোহিত ধরতে হয় না। আমরা সরাসরি এই আলো বাতাস পাই, তার জন্য আমাদের কোনো মাঝের লোক নেই। তো এখন আমরা সূর্যের সাথে সংযোগ করার জন্য আমরা আহ আমাদের কেউ কেউ করে, আমাদের জন্য কিছু করে দিতে হয় না। এবং আমরা একভাবে আহ, আমাদের খাওয়ার উপর নির্ভরশীলতাটা অনেকটা ওই ধরনের হয়ে গেছে। কেউ আমাদের খাবার এনে দিবে, কেউ আমাদের খাবার রান্না করে দিবে, কিন্তু আমরা সরাসরি এনার্জির সাথে আমরা নিজেরাও সংযোগ করতে পারি। এবং আমাদের খাবার কি দরকার আছে, তাই সেই ক্ষেত্রে আমরা অন্যের উপর নির্ভর করে কেন এনার্জি সংগ্রহ করতে যাব? তো এই ক্ষমতা আমাদের মধ্যে আছে। আবার আর একদিক দিয়ে আমরা যদি হিসাব করি, স্রষ্টার সাথে সংযোগ, তার জন্য আমাদের
অন্য লোকের দরকার কেন হবে? বই হোক, লোক হোক, কোনো কিছু, কোনো কিছুরই তো দরকার নাই। এখন আমরা আমাদের সৌরজগৎ, এটা হচ্ছে আমাদের, আমরা সৌরজগৎ সম্বন্ধে জানি, এবং এক সময় এই সৌরজগৎ যে পৃথিবী যে সৌরজগতের কেন্দ্র এটা ভাবা হতো। এই এর জন্য যারা হচ্ছে বলছে যে সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের কেন্দ্র, তাদেরকে অনেক আহ, তাদের উপর অনেক অত্যাচার অপব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে তাদেরকে মারা হয়েছে। আহ তো এই ধরনের জিনিস আহ, একসময় হয়েছে, তারপর আস্তে আস্তে আমাদের আমাদের যে বিজ্ঞানে আমরা পরিচিত সেই বিজ্ঞানের সমৃদ্ধি হয়েছে, ফলে আমরা গ্যালাক্সির কথা শুনছি, ইউনিভার্সের কথা শুনছি। এখন আমরা কেস ফাউন্ডেশনে এসে এটার এই 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 জানার পরিপূর্ণতা আসছে, ফলে আমরা এখন ইউনিকস সম্বন্ধে জানি, এবং ইউনিকসের কেন্দ্র হচ্ছে স্রষ্টার আহ, আহ, অবস্থা। তো এখন এই যে এই কেন্দ্রগুলোর সাথে যে সংযোগ, আমাদের সৌরজগৎ হোক, আমাদের গ্যালাক্সি অথবা আমাদের মহাবিশ্বের যে সংযোগ, এর জন্য কোনো দালাল নাই। দালাল শব্দটাই সবচেয়ে ভালো বলা যেতে পারে। আমরা মনে করি যে দালালের মাধ্যমে আমাদের হতে হবে, তো দালালের কোনো দরকার নেই। আহ, আমরা মনে করি দালালের দরকার আছে, কিন্তু সরাসরি করা যায়, এবং সরাসরি যে অনেক সহজ। তো এর জন্য আমাদের নিজেদেরকে প্রয়োগ করতে হয়। এখন আমরা স্রষ্টার সাথে সংযোগ কিভাবে করবো? আমাদেরকে বলা হয়েছে যে ধ্যান করতে হবে ইত্যাদি, মন ঠান্ডা করতে হবে ইত্যাদি, কিন্তু এগুলো করার জন্য আমরা হচ্ছে সাধারণত আমরা শারীরিক দিক থেকে চিন্তা করি। আমাদের ধীর স্থির হতে হবে। ধীর স্থির মানে কি? আমাদের হচ্ছে আমাদের এটাকে বলে ফ্রিকোয়েন্সি, একভাবে আমাদের মন ঠান্ডা করতে হবে। মনের মধ্যে উতলা, তার মানে কি আমাদের ওঠানামা, মনে ওঠানামা করে, এটা ধীর স্থির হতে হবে যথেষ্ট। ফলে হচ্ছে আমরা, এবং এই ধীর স্থির করার জন্য আমাদের যথেষ্ট এনার্জি দিতে হয়, এবং এটাই হচ্ছে আমাদের ধ্যান, যারা ধ্যান ট্যান করে তাদের মানে এইভাবে করতে হয়। তো এটা হচ্ছে একটা একটা উপায়। তো কিন্তু আমরা, আমাদের সংযোগ তো আসলে হাইড্রোজেনের লাইনের মাধ্যমে সরাসরি সংযোগ আমরা করতে পারি। এনার্জি সবসময় আসতেছে স্রষ্টার থেকে আমাদের কাছে। আমাদের, আমরা যদি ওই এনার্জিটাকে ব্যবহার করি, তাহলে আমরা ম্যাগনেটিক্যালের মাধ্যমে এনার্জি স্রষ্টার কাছে পাঠাতে পারি। গ্র্যাভিটেশনের মাধ্যমে আমরা গ্রহণ করি, ম্যাগনেটিক্যালের মাধ্যমে আমরা পাঠাই। তো তো এখন কেস বলে যে এটা হচ্ছে কার্বন 14 এর এনার্জি লেভেল। এখন কার্বন 14টা আমরা কিভাবে চিন্তা করি? এই একটা জিনিস, আমরা অনেক ক্ষেত্রে এটা নিয়ে একটু মানে আমাদের একটু ইয়ে আছে, কি বলে, কনফিউশন আছে। আমরা এই যে কার্বন 14 এনার্জিটা কি জিনিস? যেমন হচ্ছে আমরা নাইট্রোজেনের কথা জানি, নাইট্রোজেনও 14। এখন কার্বন 14 এবং নাইট্রোজেন 14-এর মধ্যে একটু পার্থক্য আছে বস্তু জগতে, কিন্তু এনার্জি লেভেলে আসলে তেমন কোনো পার্থক্য নাই, কারণ এটা পুরাপুরি প্লাজমা। যখন আমরা পদার্থের জগতে আসি, তখন কি হয়? এই কার্বন 14টা, কার্বন 16 হোক, কার্বন 14 হোক, যে কোনো,
কার্বন 14 এর এনার্জি যেটা আমরা বলি সেটা প্লাজমা লেভেলে একরকম। যখন আমরা কার্বন 14 পদার্থের কথা চিন্তা করি তখন হচ্ছে 6টা প্রোটন, 8টা নিউট্রন, 6টা ইলেকট্রন। যখন আমরা নাইট্রোজেনের কথা চিন্তা করি তখন 7টা প্রোটন, 7টা ইলেকট্রন, 7টা নিউট্রন। তার মানে কি, বস্তু জগতে আসলে এই প্লাজমা গুলো বিভিন্ন রকম গঠন তৈরি হয়। প্রোটন ইলেকট্রনের গঠন তৈরি হয়, একটু আলাদা হয় এনার্জি লেভেলটা। এর ফলে আমাদের কার্বন 14 দুই রূপ হয়, একটা নাইট্রোজেন 14 হয় আর একটা হচ্ছে কার্বন 14। দুইটা কিন্তু একটু আলাদা, এনার্জি লেভেলে একই জিনিস, কিন্তু বস্তু জগতে আসলে এটা নাইট্রোজেন এবং কার্বন 14। আমরা যখন অ্যামিনো অ্যাসিডের কথা চিন্তা করি তখন কি এটা কার্বন 14 নাকি নাইট্রোজেন? আমরা বস্তু জগতের পরিপ্রেক্ষিতে যখন দেখি এটা নাইট্রোজেন, কিন্তু যখন আমরা এনার্জি লেভেলের কথা চিন্তা করি কার্বন 12, কার্বন 14, কার্বন 16, এটা কি অক্সিজেন? অক্সিজেন একটা রূপ, কার্বন 16 এর একটা রূপ, কিন্তু বস্তু জগতে। কিন্তু এনার্জি লেভেলে গেলে এটা কিন্তু আর ওইটা থাকে না। এই একটা জিনিস অনেকের কাছেই একটু ঘোলাটে মনে হতে পারে, কিন্তু এই এই জিনিসটা আমাদের বোঝা দরকার যে নাইট্রোজেন কি জিনিস আর নাইট্রোজেন তো 14, নাইট্রোজেন কার্বনের মধ্যে পার্থক্যটা কি। এবং এই পুরো জিনিসটা আর একভাবে চিন্তা করলে আইসোটোপের সাথে সংযুক্ত। এখন আইসোটোপ কি জিনিস, আমরা যেটাকে বলি, যেটা আমাদের কেমিস্ট্রিতে অথবা আমাদের সাধারণ সায়েন্সে যেটাকে বলে স্টেবল আইসোটোপ। স্টেবল আইসোটোপ, কার্বন 12 হচ্ছে একটা স্টেবল আইসোটোপ, কার্বন 14 আনস্টেবল আইসোটোপ। মানে কি, এরা বেশিক্ষণ থাকতে পারে না। তো কার্বন 14 এর যে জিনিসটা হয় সেটা হচ্ছে আম, যেহেতু নিউট্রন বেশি সেহেতু এটা গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড একটু আলাদা। এটা এনার্জি অ্যাবজর্ব করে। আর কার্বন 12 স্টেবল, এটা খুব একটা এনার্জি আদান প্রদান হয় না, ফলে এটার অস্তিত্ব অনেকক্ষণ বজায় থাকে, এটাকে আমরা সেজন্য বলি স্টেবল। তা আমরা যখন আইসোটপে কি, আমরা নিউট্রন বাড়াতে পারি অথবা নিউট্রন কমাতে পারি, তার ফলে হচ্ছে আইসোটপ এদিক ওদিক যায় আর কি। কিন্তু প্রোটন ইলেকট্রনের ইয়েটা সেম থাকে একটা পদার্থ ঠিক করা হয় তার বাহ্যিক প্রকাশের মাধ্যমে। বাহ্যিক প্রকাশটা কিভাবে হয়, সেটা হচ্ছে সে গলা খুশখুশ করতেছে কথা বলতে। তো প্রোটন এবং ইলেকট্রনের মাধ্যমে তা আমাদের যে নিউট্রন, এটা হচ্ছে নিউট্রনের স্ট্রেংথ সবচেয়ে বেশি, এবং এটা হচ্ছে আমাদের একটা কি বলে, অ্যাটমের কেন্দ্রে থাকে হচ্ছে নিউট্রন। তার বাহ্যিক প্রকাশ হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের মাধ্যমে। যেহেতু এটা নিউট্রনকে প্রোটন হচ্ছে নিউট্রনের আশেপাশে থাকে আর ইলেকট্রন প্রোটনের আশেপাশে থাকে। তো এই জিনিসটা আমরা ভালো করে বুঝবো আমরা যখন নিজেরাই ভ্রমণ করবো এই ইলেকট্রন প্রোটন সম্বন্ধে। কিন্তু আমাদের যেহেতু আমাদের এগুলো সম্বন্ধে ধারণা নাই, সেই জন্য আমরা যখন ওই যে হাইড্রোজেন এক্সপেরিমেন্টটা গতবার করছিলাম, সেটা এই বোঝার জন্য কিভাবে আমরা ভিতরটা বুঝতে পারি। তো আমরা এগুলো নিয়ে আরো আরো এগুলোর দিকে নজর দিব। কিন্তু এই মুহূর্তে এটুকু বলা যেতে পারে যে আহ, নিউট্রন যেটা হচ্ছে আমাদের কোন আইসোটপ হবে সেটা ঠিক করে। তো বেশি নিউট্রন হলে কেন্দ্রের আকর্ষণ বেশি। আহ আহ, কিন্তু স্টেবিলিটি নির্ভর করে যে
মানে প্রোটন ইলেকট্রনের ব্যালেন্সের উপর। তো এটা একসাথে থাকবে কি থাকবে না, এটা নির্ভর করে এই ব্যালেন্সটা বজায় আছে কিনা এর উপর। তো এই কারণে কিছু আম, কিছু আইসোটোপ এনার্জি গ্রহণ করে অন্য পদার্থে পরিণত হয়, আর কিছু কিছু আইসোটোপ যেহেতু এনার্জি বেরোয় আসে, সেটা হচ্ছে ভেঙে অন্য পদার্থ তৈরি হয়। তো এই হচ্ছে আইসোটোপের যে যেভাবে আমরা দেখি কিভাবে একটা আইসোটোপ তার অস্তিত্ব থেকে বজায় থাকে না, সেটার কথা আমি বললাম। কখনো গ্রহণ এনার্জি নেয়, কখনো এনার্জি দেয়, যেটা হচ্ছে আমরা আলফা রেডিয়েশন, বেটা রেডিয়েশন ইত্যাদির মাধ্যমে আমরা বুঝি যে কি হচ্ছে। তো রেডিয়েশনটা হচ্ছে কি, যে ওই ওই রেঞ্জে এনার্জি আদান প্রদান হয়। তো এই হচ্ছে আইসোটোপের গল্প। কিন্তু আইসোটোপের গল্প যেটা গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে প্লাজমা হিসেবে আমরা যদি দেখি, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। সেখানে এরকম স্টেবিলিটির ব্যাপারটা নাই যে পদার্থের রূপ বজায় রাখতে হবে। সেই জন্য কার্বন 14 হচ্ছে ওই লেভেলে। এইটা হচ্ছে গ্রাভিটেশনাল এবং ম্যাগনেটিক্যালের মধ্যে যে দূরত্ব, সেটা তৈরি করে। যেটা আমরা বলি হচ্ছে যে ম্যাগনেটিক্যাল এবং গ্র্যাভিটেশনাল এর মধ্যে পার্থক্য, যেটা এনার্জি লেভেলের পার্থক্য, যেটা সেটাই হচ্ছে কার্বন 14 এর এনার্জি। আমরা হচ্ছে আমাদের কাছে এনার্জি আসতেছে হাইড্রোজেন লেভেলে, আর আমরা পাঠাচ্ছি হচ্ছে কার্বন 14 লেভেলে, আমাদের সোলার সিস্টেম লেভেলে। এখন সোলার সিস্টেম আমাদের গ্যালাক্সির পর্যায়ে হচ্ছে 14-এ যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের এই পর্যায়ে, সৃষ্টির এই পর্যায়ে, গ্যালাক্সির পর্যায়ে হচ্ছে 14 লেভেলে যায়। তারপরে এর পরে হচ্ছে 16, তারপরে ইউনিকসের পর্যায়ে যায় 18, এবং সবচেয়ে শেষ প্রান্ত যেটা হচ্ছে কার্বন 24। তো এটা নিয়ে কেস আগেও কথা বলছে। তো তো এইটা হচ্ছে আমাদের ওই কতটা এনার্জি হাইড্রোজেন থেকে কতটা এনার্জি গ্যাপ, সেটাই হচ্ছে ওই কার্বন 14 এর মাধ্যমে ঠিক হয়। আমরা যত বেশি বাড়াবো তত গ্যাপটা বেশি, তো একটা গ্যাপ একটার মধ্যে আর একটা আর কি, যেটা আমাদের এই কি বলে সেলিনা বলে রাশিয়ান ডল। কার্বন 14 কার্বন 16 এর মধ্যে, কার্বন 16 কার্বন 18 এর মধ্যে, ইত্যাদি ইত্যাদি। তো এই আইডিয়াটা। তো এখন উম, কিন্তু আমাদের সংযোগ কিন্তু এই হাইড্রোজেনের মধ্য দিয়ে। আসল এনার্জি কিন্তু হাইড্রোজেন লেভেল থেকেই আসতেছে। শুধু আমরা যে ফেরত পাঠাচ্ছি যেটা, সেটা হচ্ছে অন্য এনার্জি স্ট্রেংথে যাচ্ছে। এই সেটা হচ্ছে কার্বন 14। তো এখন এই যে প্রতিনিয়ত এনার্জির আদান প্রদান হচ্ছে, কিন্তু আমাদের এর জন্য কোনো দালাল নেই, কারোর মাধ্যমে আমাদের এগুলোকে পাঠাতে হচ্ছে না। আমাদের আমাদের কোনো ইয়ে কোনো মতবাদ নাই কারোর। কারোর হচ্ছে কারোর কি বলে, আমাদের কোনো ইয়েও নাই, পোস্ট পোস্টম্যানও নাই। চিঠি পাঠাতে হবে, যে তার জন্য আর একটা, যে একজনকে চিঠি দিতে হবে, পোস্ট অফিসে যে পাঠাতে হবে, পোস্ট অফিসে পোস্টম্যান চিঠি নিয়ে অন্য দেশে পৌঁছাবে, তারপর সে পাবে, তা না। আমরা সরাসরি পাঠাতে পারি। এবং আমরা এনভেলাপ সবাই আমাদের তৈরি হয়েছি আমরা। সুতরাং আমাদের তৈরি করার সময় আমরা যখন পৃথিবীতে আসছি, আমরা এনভেলাপ টেনভেলাপ সাথে নিয়ে আসছি। এটার কেউ তো আমাদের দিতে হবে না, ঠিকানাও আমরা জানি, সবই জানা। তারপরে পরে লোকজন এসে বলে বলে যে হচ্ছে তোমার এই ধর্মগ্রন্থ পড়তে হবে, এইটা করতে হবে, নামাজ পড়তে হবে, কি বলে পূজা করতে হবে, চার্চে যেতে হবে।
উম, এগুলোই কি বলে ইয়ে বানানোর কথা, কি বলে হচ্ছে খাম বানানোর গল্প। ওইসব খাম কি দরকার আছে? আমরা যদি আমাদের আমাদের নিজেদের খাম ব্যবহার করি। হ্যাঁ, কেস বলে যে প্রফেটরা হচ্ছে প্রফিটের জন্য এগুলো করছে, লাভের জন্য এগুলো করছে। তো ক্যাশ প্রফিট এবং প্রফিট শব্দটা একসাথে ব্যবহার করে, বলে যে প্রফিট আর প্রফিটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো আহ, তো বাংলায় আমি ট্রান্সলেট করার একটা চেষ্টা করছিলাম। তো চেষ্টায় কি হয়, আহ, নবীর সাথে লোভী যারা তাদের একটা সম্পর্ক আছে। যেখানেই নবীর ব্যাপার আছে সেখানেই লোভীদের সমাগম। তো এই প্রফিট একই রকম, প্রফিটের মধ্যে বাংলায়ও ট্রান্সলেট করা যায়। তো ব্যাপারটা অনেকটা ওই ধরনের। তো আমাদের বিভিন্ন রকম প্রথা প্রথা আছে, যেগুলোর সাথে লোভের অনেক সম্পর্ক আছে, অথবা লাভ করার। প্রফিট তো লাভ, তো নবী আর লোভী একই জিনিস। তো তো আমাদের একটু মানে আমাদের যেহেতু এখন সচেতনতা আসছে, আমরা এদিকে একটু সাবধানতা অবলম্বন করতে পারি এবং সরাসরি সংযোগের ব্যবস্থা নিতে পারি। তো এই পরিপ্রেক্ষিতে আমি একটার দিকে একটু নজর দিব, সেটা হচ্ছে ইদানিং আহ, বিশেষত আমেরিকায় এপস্টিন ফাইল বলে একটা জিনিস আছে, যেখানে হচ্ছে সব বড়লোকরা, অবস্থাপন্ন লোকজনরা অনেক বাচ্চাদের উপর অত্যাচার করছে। এবং আমি বিস্তারিত এগুলো বলবো না, মানে খুবই খারাপ অবস্থা। তো এটা প্রকাশ হচ্ছে এবং লোকজন তো খেপে গেছে। বিভিন্ন রকম জিনিস হচ্ছে এই 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 দিকে। আহ এখন এটা প্রকাশ হচ্ছে ভালো জিনিস এবং এটা প্রকাশ হওয়া দরকার। তো এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়, এই যে আমরা এই প্রকাশের পিছে কিন্তু যেই আমরা হচ্ছে সাধারণত এইরকম জিনিস যে হয় ইঙ্গিত আগেও ছিল। কিন্তু এই ক্ষেত্রে একটা মজার জিনিস কি, যারা এটার আসল এটাকে আসলে এটার এই প্রকাশের পিছে আছে, তারা হচ্ছে যেই মেয়েগুলো যারা অত্যাচারিত হয়েছে। তো এখন ছেলেরাও অত্যাচারিত হয়েছে, কিন্তু ছেলেরা হচ্ছে ছেলেদের ইমোশনাল স্ট্রেংথ অত বেশি না, মেয়েদের ইমোশনাল স্ট্রেংথ অনেক বেশি ছেলেদের চেয়ে। তো এই এখন যেহেতু মেয়েদেরকে দমায় রাখা হয়েছে সবসময়, আমরা জানি সব ধর্মেই করা হয়, হিন্দু ধর্ম, মুসলমানদের তো প্রচুর। তো এই যে দমায় রাখার যে প্রবণতাটা, এটা কেন করা হয়েছে, এটার প্রমাণ হচ্ছে এইটা। এখন যেহেতু মেয়েরা আগায় আসছে, মেয়েদের ইমোশনাল স্ট্রেংথ অনেক বেশি ছেলেদের। তো এখন যুদ্ধটা ইমোশনাল লেভেলে হচ্ছে একভাবে। তো এই কারণেই প্রকাশ এত হচ্ছে। এতদিন মেয়েদের দমায় রাখার এইটা আর একটা ব্যাপার। ছেলেরা ফিজিক্যাল লেভেলে অতই করতে পারে না, অত স্ট্রেংথ ইয়ে করে। ইমোশনালি যতটা স্ট্রেংথ আনা যায়, ফিল স্ট্রেংথ যত বেশি, ফিজিক্যাল লেভেলে ছেলেদের যেদিকে স্ট্রেংথ বেশি, সেদিকে ছেলেরা অত অত ইয়ে না, অত অত ক্ষমতাশীল না। ইমোশনাল লেভেলে অনেক পাওয়ার বেশি। তো যে যেহেতু মেয়েরা এখন আসছে, সেই জন্য এই জিনিসটার অগ্রগতি হচ্ছে। তো এটা হচ্ছে আর একটা একটা মজার ব্যাপার, যেটা আগে হয় নাই। ছেলেরা যখন প্রতিবাদ হয়েছে, যে হয় নাই যে তা না। যেমন মাদ্রাসা, কিংবা মাদ্রাসার ছেলেদের অত্যাচার করা হয়েছে এইভাবে। অথবা আমরা যদি দেখি চার্চেও অল্টার বয় যাদেরকে বলে, তাদেরকে ওই একই ভাবে করা হয়েছে বিভিন্ন। আমাদের এদিকেও হয়েছে, যে আমি যে বললাম মাদ্রাসায় হয় এটা। এটা জানানো হয় না, আমাদের এখানে খুব চুপচাপ থাকে লোকজন, আর ছেলেরা অত ইয়ে না, এগুলো নিয়ে কথাবার্তা বলে না। কারণ ছেলেদের ইমোশনাল স্ট্রেংথ অত বেশি না এই কারণে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমি যেহেতু আমাদের দেশে, আমাদের এদিককার
খবর বললাম, মাদ্রাসার কথা বলতেছি। তো আমাদের এদিকে আসা যাক। এখন এই যে উচ্চ মহলে যারা হচ্ছে এইসব কাজ করছে, বাচ্চাদের উপর অত্যাচার করছে, এই খবর কিন্তু আমাদের এখানে নতুন কিছু না। অন্যান্য কোন সোসাইটিতে নতুন কিছু না, এটা হাজার হাজার বছর পুরানো খবর। আমরা এখানে ছোটবেলায় যেমন শুনছি ছেলে ধরার কথা, এটা হচ্ছে সেই জিনিস। এবং ছেলে ধরা, এবং আরেকটা জিনিস এটা আমরা জানি কিন্তু এটা নিয়ে লোকজন কথা বলে না, এটা হচ্ছে বাল্য বিবাহ। হ্যাঁ, আমাদের ধার্মিক যে লিডার আছে তারাও এটার সাথে সংযুক্ত, অনেক আগের থেকে, হাজার হাজার বছর আগের থেকে। শুধু ইসলামেও না, অন্যান্য ধর্মেও একই ব্যাপার। তো এই প্রচলন আসলো কিভাবে? এই এপস্টিন ফাইল যা, এটাও তাই। আমরা শুধু এটাকে চিনি অন্যভাবে, বাল্য বিবাহের মাধ্যমে। আমি যে কথাটা বলতেছি এটা আমরা সকলেই জানি কি বলতেছি আমি। কেউ কেউ এগুলো নিয়ে কথা বলতাম না। এগুলো আমি ছোটবেলার থেকে এগুলো আমি নজর দিতাম। লোকজন আমি বলতাম না কিছু, কিন্তু আমার কাছে কখনো এগুলো পছন্দ হয়নি। তো এই জিনিস এখন আমরা বুঝতেছি কি জিনিস এগুলো। আমাদের কিছু লিডারদের অপকীর্তির মাধ্যমে আমাদের সমাজে এগুলো প্রচলিত হয়েছে। এখন এগুলো সমাজ থেকে আমাদের সরাই দিতে হবে। এবং এই এপস্টিন ফাইলের মাধ্যমে এটা হচ্ছে, আমাদের এদিকে এটার প্রভাব প্রভাব পড়তেছে, যেহেতু এখন সকলেই আমরা একে অপরের সাথে সংযুক্ত ইন্টারনেটের মাধ্যমে। তো এই একটা জিনিস, আহ আমি যা বললাম, আমরা সকলেই জানি। আমরা এগুলো নিয়ে কিছু বলতাম না। ছেলে ধরার কথা আমরা কিছু বলতাম না, কারা এই ছেলে ধরে যায় কোথায়, সবকিছু উজ্জ্বল থাকতো এগুলো। প্রশ্ন, আর আমি তো ছোটবেলা থেকে একটু প্রশ্ন প্রশ্ন বেশি করি, অ্যাটম থেকে শুরু করে এইসব জিনিসও করতাম। কিন্তু আমি কাউকে এগুলো বলতাম না। যাই হোক, তো যাই হোক, এখন তো বলা যায়, কিছু কিছু বলা যায়, এখন প্রকাশ হয়ে যায় যে আমরা এখন এই এই সময় এগুলো সবই প্রকাশ হচ্ছে। এবং আমাদের ধার্মিক লিডার যারা বাল্য বিবাহ করছে, কম বয়সী ছোট বাচ্চাদের বিয়ে করছে, তারাও এই ক্রিমিনালিটির সঙ্গে সংযুক্ত। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এখন তো প্রকাশ হচ্ছে। আরো আছে, এর সাথে আরো জিনিস আছে, সেটাও এফসিন ফাইলে প্রকাশ হচ্ছে। তো সেগুলো তো আমি বললাম না। এটা ইউটিউবে যেহেতু ভিডিও যাবে, আমি সহজ করে বলতেছি। কিন্তু আহ, আহ, আমরা যাদের এত গুণগান করি তারাও এগুলোর সাথে সংযুক্ত। তো যাই হোক, এই হচ্ছে খবর এখন। আহ, তো এটা প্রকাশ হচ্ছে, এবং এটা প্রকাশ আরো ব্যাপকভাবে হবে, এবং এটা এটা পৃথিবীতে আর থাকবে না। এবং এই পরিস্থিতিতেই আমরা আসতেছি। তো ঠিক আছে, আমি এই ব্যাপারে এখানেই শেষ করি। সেলিনার নিশ্চয়ই অনেক কিছু বলার আছে এখানে, কারণ ওইগুলোর সাথে একভাবে সরাসরি সংযুক্ত। আর অন্যদেরও কিছু বলার থাকলে বলতে পারে। আমি আপাতত আমি আমার কথাটা একটু স্থগিত রাখি, পরে আর অন্য অন্য বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আপাতত থাকে। হ্যাঁ, আমার আমার কিন্তু আজকে বাইরে যাওয়ার কথা ছিল। মানে এখনো আর কি সম্ভাবনা আছে। তো আমি আহ স্থগিত করছি, বলছি যাব না। আচ্ছা। দরকারি যাওয়ার দরকার ছিল। তো যাই হোক, আহ না, ওগুলি এত এখন আমাদের এখনো আর কি ডিপ ভাবে বলার সময় হয় নাই। এটা হলো কথা। মানে সব তো ওদের হাতেই, কিন্তু কাজ হইতেছে। আর তুমি যেসব বললা, হ্যাঁ সেম জিনিসই আমি বলতাম। তো এখানে আরেকটু অ্যাড করি। সেটা হলো যে আমাদের ধর্মে আছে না, তোমার পছন্দের জিনিস কোরবানি করো। এটাও কিন্তু এটাও একটা ধাপ। মানুষ কিন্তু কখনো ওই ওই ডিপলি চিন্তা করে না। আমি কিন্তু এটা একদম আগে থেকে চিন্তা করতাম যে এটা কিভাবে পসিবল। আমরা বলি স্রষ্টা বা আল্লাহ যাই বলি, স্রষ্টা ক্রিয়েটর একটা। আর আল্লাহ আমরা যেভাবে মিন করি, যেভাবে বলি যে সবকিছু সৃষ্টি করছে, সে সবকিছু জানে, সবকিছু বুঝে, সব মানে সব
মানুষের কিছু করার দরকার নাই, সে এমনিতেই জানে। তো ওই জায়গাতে কেমন সোর্সটা আর কি বলবে যে প্রুফ করার জন্য যে আমরা তাকে ভালোবাসি কিনা, এই সামান্য কোশ্চেন, আমি তো বাচ্চা থাকতে আমার কোশ্চেনটা জাগতো মনে। তো ওই যে ভন্ডামি বলতাম না ছোটবেলা থেকে অনেক কিছু, ছোটবেলা থেকে বুঝছি যে ভন্ডামি হইতেছে এখানে। মেয়েদের জন্য এই রোল, ছেলেদের জন্য এই রোল, এটা করা যাবে না ওইটা করা যাবে না, মানে টোটাল ব্যাপারটাই আর একটা কেমন যেন মানে ওয়ার্ডটা বলা যাবে না, ওই মনে হয় যেন টোটাল ব্যাপারটাই ওইসব জিনিস নিয়ে। তো উম তো ওইখানেই খটকা ছিল। তো যারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করে, ওরা কিন্তু লিঙ্ক এমনিতেই করতে পারবে কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আর কি হইতেছে, এখন পর্যন্ত কি চলতেছে। তো সব লিঙ্ক, কোনোটা বাদ না। আমরা মনে করতেছি আমরা কথা বলতেছি একটা ছোট্ট সাবজেক্ট নিয়ে, মনে হয় আসলে কিন্তু না। এটার শাখা প্রশাখা, রুট, মানে অনেক অনেক দূর পর্যন্ত বিস্তার। এটা ছোট্ট একটা কিছু না। আর যেভাবে আর কি বোঝানো হয় বা যেভাবে এখন উপস্থাপিত হইতেছে, তো ওইটা একটা ছোট্ট পার্ট উপস্থাপিত হইতেছে। তো পুরাটা যখন উপস্থাপিত হবে, তখন এটার গভীরতা কত, কি, আরো 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 বের হবে। তো এগুলি বলা যায় না, অনেক কিছু বুঝে নিতে হয়। আর পরিস্থিতি চরমে আছে সব জায়গাতেই মোটামুটি। তো এই হলো অবস্থা। তো আর তুমি আগে কি কি নিয়ে কথা বলছো, কি সাবজেক্টে? আমি একটু দেরি করে লেট করে আহ, ঢুকছি। আম, আরেকটা কথা হলো, আমরা আমাদের শরীরকে নিয়ে যা আর কি চিন্তা করি। উম, উম, আসলে এখন তো ম্যাক্সিমাম এমটি, খালি, রাইট? আর আর এনার্জি থেকে আর কি, এনার্জি, এনার্জি ওটার ভিতরে এনার্জি আছে, তো হিসাবে ওইভাবে কাউন্ট করলে আমাদের শরীরের ভিতরে কিন্তু ম্যাক্সিমামই আর কি এনার্জি, এমটি স্পেস। তো আমাদের আর কি যেভাবে আর কি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রিতে যেভাবে বোঝানো হয় সবকিছু, আসলে পুরোটা কিন্তু ওইভাবে নাও। আমি এত ব্যাখ্যা দিতে আর কি, কারণ আমার একাডেমিক ওই সাইড গুলিতে ফিজিক্স কেমিস্ট্রিতে অতটা ডেভেলপ না। সো আমি অতটা জানি না, কিন্তু আমি আমার ফিলিংস কে বা আমি যেটা মানে আমার সাথে হয় বা আমি কিছু কিছু জিনিস দেখি, বুঝি, তো ওই 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 হিসাবে কাউন্ট করলে আমরা রিয়েলি সলিড ওইভাবে কিছু না, যে আমরা যে সলিডটা আমরা আমাদেরকে মনে করি। এখানে আহ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকটা অ্যাটমে যে আছে, তো ওগুলি কি সলিড কোনো জিনিস? ওগুলি কিন্তু সলিড না। আর তো ওই হিসাবে কাউন্ট করলে টোটালি আমরা এনার্জি ধরতে গেলে ম্যাক্সিমাম এনার্জি। তো আমাদের যা এক্সপিরিয়েন্স হইতেছে বা আমরা যা ফিল করতেছি, তো ওই জিনিসগুলো আমরা কিন্তু এনার্জি দিয়ে করি। আর এই এনার্জিকে আবার এনার্জি দিয়েই কন্ট্রোল করা যায়। তো কিছু কিছু যারা আহ আর কি যারা এই যে এইসব ঘটনার সাথে জড়িত, ওরা কিন্তু আমাদেরকে বেশি ঘাটাঘাটি করে আমার ধারণা, আর জানে হয়তো বেশি। তো যে শুধু আহ এটা ডমিনেশন করার জন্য যে করতেছে তা না, কিন্তু এখানে আরো আরো অনেক ধাপ আছে আমার কাছে মনে হয়। যে ওরা কোনোভাবে এখান থেকে এনার্জি নিতেছে, আমরা বুঝতেছি না আমাদের কাছে এনার্জি আছে, পাওয়ার আছে, কিন্তু ওরা কিছু চুরি করতেছে আমাদের থেকে। আর এই জন্য এরা যুগ যুগ ধরে 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 রাখতেছে, 1000 বছর ধরে চলতেছে যে ঘটনাগুলি ডিফারেন্ট ওয়েতে।
তো এটা এটার একটা ব্যাপার আছে যেটা আমরা এখনো ওইভাবে বুঝি না। টার্কির একটা জায়গা আছে, গোবেকলি টেপে মনে হয় নাম। তো ওইখানে 1000 বছর আগের আর কি কিছু কি বলে ওগুলিকে, আহ, পুরাকীর্তি বলে ওগুলিকে নাকি মোটফাট, ওই যে পুরানো আর কি সিভিলাইজেশন ছিল যে ওদের ভাঙাচোরা জিনিসপত্র কিছু কিছু। উম, হ্যাঁ, ওই পুরানো সিভিলাইজেশন বললেই হবে। হ্যাঁ। তো হ্যাঁ, ওদের ওই পুরানো ওইসব। সভ্যতা, পুরানো সভ্যতা আর কি, পুরানো সভ্যতা আর কি। রাইট, রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ওইখানেও কিন্তু আর কি অনেক বাচ্চাদের নাকি স্কাল পাওয়া গেছে, যাদের রিচুয়ালি আর কি মারা হয়েছে। তো এটা নতুন কোনো কিছু না, এটা যুগ যুগ ধরে হইতেছে, ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট টাইমে এটা চলতেছে। আমরা ভুলে যাই, আর এখন সভ্য ভাবে আর কি লুকিয়ে অন্যভাবে করা হইতেছে। আহ, তবে এই জিনিস জানা 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 যায়, বের হয়ে যায়, কিন্তু আবার কিভাবে যেন ম্যাজিকের মতো ঢাকা পড়ে যায়। আর আশ্চর্য ব্যাপার হইলো যে অনেক কিছুতে নিজের নিজের ফ্যামিলি জড়িত থাকে অনেক ব্যাপারে। এটা এটা হলো আবার আশ্চর্য আরেকটা ব্যাপার। এটাও আমার কাছে মনে হয় আসছে যে ওই যে রিলিজিয়াস ওয়েতে তোমার আম, সবচেয়ে পছন্দের জিনিস দান করো, ওই টাইপের ব্যাপার। আমাদের টোটাল ব্যাপারটাই শুধু এটা না যে ব্রেন ওয়াশ আছে এর সাথে, মানে 1000 বছরের ব্রেন ওয়াশও আছে। তো এগুলির অনেক ধাপ আছে, অনেক লেয়ার আছে, যেটা আর কি গভীর ভাবে চিন্তা না করলে আর কি এটার লিঙ্ক খুঁজে পাওয়া যাবে না। এটার লিঙ্ক বহু দূর পর্যন্ত বহু ভাবে আর কি ছড়াইছে। তো বর্তমান যুগে যারা ওইভাবে চিন্তা করে না, মডার্ন আর কি মানুষ যারা টেকনোলজি ইউজ করে, ওরা তো আর কি কল্পনার ওজন ওদের অতীত। তো এখন জানতেছে ওরা, অনেকে ওয়েট করতেছে। আই ডোন্ট নো, মানে ফাইনাল নাই বলি, সরি। তো হ্যাঁ, আমরা এই অবস্থার মধ্যেই আছি, আমরা এই অবস্থার ভিতরেই আছি। আমি ছোটবেলা থেকে অনেক, আই ডোন্ট নো, আমি প্রি টিন থেকে আমি এইসব মানে কিছু কিছু দেখতাম। কারণ আমার, আমি মনে হয় সোল ট্রাভেল করতাম আমার হোল লাইফ। তো তখন ওইটা আমি বুঝতাম না যে এটা সোল ট্রাভেল। তো এখন আর কি এটার নাম পাইছি বা জানছি যে এটা এইভাবে আর কি ট্রাভেল করে মানুষ, বেড়ায়। তো আমি ছোটবেলায় অনেক কিছু দেখতাম, ছোটবেলা কি পুরো হোল লাইফই দেখছি অলমোস্ট। তো লাইক এই মানে প্রি টিনের থেকে আরম্ভ করে ধরো 17-18 বছর আগে আর কি আমি একটা আর কি আমি দেখতে দেখতে পুরা টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার কাছে মনে হতো এটা দুঃস্বপ্ন, আমি জানতাম না যে এটা বাস্তবে হয় এই টাইপের জিনিস। তো তো আমি ডলার্স ক্যানন একটা আর কি ই আছে আর কি, কোয়ান্টাম হিলিং হিপনোটিস্ট টিচার আছে। তো ও আর কি একটু স্পিরিচুয়াল, ও অনেক কিছু জানে। তো ওর কাছ থেকে আর আমি এটা আর কি বন্ধ করার একটা আর কি, ওর টিভিতে অনেকগুলো ভিডিও দেখতাম, দেখতে দেখতে এক সময় আর কি ওর একটা টেকনিক শিখে আর কি ওটা বন্ধ করার চেষ্টা করছে। ও বলছে যে এরকম যদি নাইট মেয়ার টাইপের কিছু থাকে তাহলে আর কি আমি দেখতাম আর কি যে অনেক জায়গাতে ঘুরতাম, অনেক জায়গাতে দেখতাম আর কি অনেক কিছু। তো এটা বন্ধ করার আর কি উম পথ আর কি ই করতে টেকনিক আমি চেষ্টা করতে করতে এক সময় দেখছি কমে আসছে। তো পুরাপুরি বন্ধ হয়েছে কিনা মানে ওটা ঠিক না, মানে আস্তে আস্তে কমতে কমতে এক সময় অনেকই কমে গেছে, বন্ধই হয়ে গেছে অলমোস্ট। তো এই টাইপের ব্যাপার। তো তো ওইসব জায়গাতে হয়তো পুরানো আগের আগের কিছু দেখতাম, অন্ধকার অন্ধকার বেশিরভাগ সময় মনে হতো যে মাটির নিচে জাতীয় কোনো জায়গাতে হয়তো, উম সব জায়গাতে এখন
উম, তো ওই আমরা হয়তো অনেকেই, আমি যে একলা দেখতেছি তা না, হয়তো হাজার হাজার লোক হয়তো দেখতেছে কিন্তু বলার সুযোগ নাই, বলতেছে না, বলতে পারতেছে না। হয়তো আমাদের দেশে ওগুলি তো বলে যে আর কি, কি বলে যেন, বলে, এটা সেটা আর কি বলে। হ্যাঁ, তো ওই টাইপের কিছু, তো ওগুলি বলাও যায় না নিজের উপরে আর কি। সিম্পলি আমি দুই জগতের মধ্যেই আমার মনে হয় বাস করছি আমার সারা জীবন, এখনো অনেক কিছু। তো এখনো অনেক জায়গা রেডি হয় নাই, অনেক কিছু রেডি হয়নি, বলার মতো পরিস্থিতি হয়নি। আহ সবকিছু বলা যায় না, আর মানুষ বুঝেও না। লিস্ট এখন যেটুকু হইতেছে জানতেছে মানুষ, যারা না জানছে, যারা এ ব্যাপারে টোটালি অজ্ঞ, ওদের 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 কাছে পৌঁছেতেছে। আর যারা জানে তো জানেই, মুখ বন্ধ করে রাখছে এতদিন। আহ তো আমি একটা জিনিস অ্যাড করবো এখানে, সেটা হচ্ছে কি, তুমি যে এই যে বলো। কথাগুলো বললা, আমরা অনেক ক্ষেত্রে এগুলো জানতাম ঠিক কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে না, কিন্তু একটা ফিলিং এর মাধ্যমে। এবং তুমি যেমন স্বপ্নে দেখছো অনেক কিছু, আমাদের কেউ, আমরা ধরো আমাদের মধ্যে কেউ কেউ স্বপ্নে দেখছে, কিন্তু স্বপ্ন তো আমাদের ভুলে থাকা সহজ না। তো অনেকে স্বপ্নের এগুলোকে ভুলে থাকতো। এটা হচ্ছে আর একটা উপায় যেটা আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আমাদের মধ্যে কেউ কেউ যেগুলো বুঝতো, কিন্তু ফিলিং দিয়ে বুঝতো যে কিছু একটা গোলমাল আছে এখানে। আহ, আমাদের সামাজিক এবং গতানুগতিক নিয়ম কানুনের মধ্যে এগুলো কেমন ভাবে যেন ঢেকে রাখা হয়েছে। তো যেটাকে আমরা কি বলে, আহ, সভ্য সমাজ যেটাকে বলি, আমি এই শব্দের আড়ালে অনেক কিছু লুকায় রাখা হয়। তো সভ্য সমাজ, যেটাকে আমরা সভ্য সমাজ বলে বলি, কিন্তু সকলেই, কিন্তু এর পিছে যে পুরাপুরি এটা ইয়ে না, স্বচ্ছ না, এটা আমরা বোধ করতাম। উম, আর ছোটবেলায় হয় কি, আমাদের অনেকেরই অনুভব করার ক্ষমতা অনেক বেশি থাকে। ফলে যদিও কিছু বলা হচ্ছে না, কিন্তু আমরা বুঝতেছি। তবে এটা হচ্ছে আর একটা, এটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে, সুতরাং সব ক্ষেত্রে এগুলো কথার মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় নাই, অন্যভাবে আসছে। রাইট। এইটুকুই বললাম আর কি। হুম, হুম। থ্যাংক ইউ। হ্যাঁ। আর অত তোমার উম পুরা ব্যাপারটা ওইভাবে জেনে তুমি সুস্থ থাকতে পারবে না। এটা হলো বড় ব্যাপার। সুস্থ থাকা যায় না, সবাই নিতে পারবে না। এটার জন্য একটা প্রস্তুতির দরকার আছে। উম তা আমার 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 অবস্থায় আমি চিন্তা করি, আমি কিন্তু পুরা জগতের বাইরে আর কি। আমার কিন্তু ওইভাবে আমি কিন্তু আর কি, এই যে মানুষ যেসব জিনিস নিয়ে আনন্দ পায় বা গর্ব করে, এটা করে ওইটা করে, আমার এটা করতে হবে, ওটা করতে হবে, আমার সব কিছু কিন্তু মানে আর কি ওরকম নাই। আমি কিন্তু আরেকজন লোক, মানে আহ এখানকার মতো আমি আর কি সবকিছুতে ওইভাবে কিন্তু আর কি ফিট হই না সবকিছুতে। আমার চিন্তা আলাদা, আমার দেখা আলাদা, সবকিছু আলাদা কিন্তু। তো মানে অনেক কিছু নিয়ে আর কি, অনেক অনেক কিছু জানলে যে অনেক কিছু কি বলে বলা যায়, বা মানে ইমোশনটা আছে, তুমি দেখতেছো, জানতেছো, বুঝতেছো, কিন্তু বলতে পারতেছো না। তো তোমার অবস্থাটা কি? আর এটা ছোট্ট একটা জিনিস না, অনেক বড় জিনিস। এটা ধরে রাখা কত কষ্টের, আনবিলিভেবল কষ্ট। তো যতটুকু কম বোঝা যায় ততই ভালো মনে হয়, বেশি বুঝলে বেশি প্রবলেম মনে আর কি। ওই যে বাইরের চাকচিক্য, ওই যে মানুষের ফেক আর কি গর্ব, এটা সেটা, তখন আর এগুলি থাকে না, কারণ সবকিছু সত্য দেখা যায়।
ওই যে বাচ্চাদের খেলনা দিয়ে আমরা বসায় রাখি না, যে খেলা নিয়ে ব্যস্ত, তারা খেলতেছে, তা আপন মনে ওই টাইপের অবস্থা। আমরাও আমাদের বাইরে চাকচিক্য নিয়ে আপন মনে খেলতেছি, কিন্তু রিয়ালিটিতে কত ডিফারেন্ট এখন বুঝতে নাকি অনেকে তাও পুরোপুরি বুঝতেছে না। তো এগুলি আর কি, যাই হোক, আমরা মনে হয় যেন এই যেসব ঘটনা হাজার বছরের, তো ওই যে আমাদের মনে হয় গা সহ হয়ে গেছে। আম- মানুষ আহ অনেকে মনে হয় যেন বোধহীন, আর অনেকে স্তব্ধ হয়ে গেছে, অনেকে ভেঙে চুরে যাইতেছে এই সময়টাতে, যারা জানছে নতুন। উম, তো এটাই আমাদের রিয়েলিটি। তো আমরা সবাই যদি এক হই, সবাই যদি আমাদের ইচ্ছা, আমাদের টার্গেট যদি এক থাকে, তাহলে এগুলি থাকবে না। সো যতই কষ্ট হোক, আমাদের জানার দরকার আছে। তারপর এই ইমোশনটা ভালোভাবে কাজে লাগানো দরকার সবারই, সবার দায়িত্ব। এটা হলো। আর আমরা আমরা সব পারি। আমরা এনার্জি, আমরাও এনার্জি, বললাম না, অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা এমটি। আমরা স্পেস, আমরা সবকিছু। সো কেউ পারলে আমরা পারবো না, এটা ঠিক না। আমরা সমান, আমরা সব সমান। আমরা এক জায়গা থেকে আসছি, আমাদের সবার ক্ষমতা সমান। শুধু আমরা জানি না কিভাবে ব্যবহার করতে হয়, আর আমাদের যে ক্ষমতা আছে এটাই আত্মবিশ্বাস নেই আমাদের মধ্যে। তো আমাদের ক্ষমতা আমাদের ব্যবহার করা উচিত, আমাদের এনার্জি ব্যবহার করা উচিত, এই আর কি। এখন অন্য কেউ বললে বলো কিছু। আচ্ছা, কারো কিছু বলার না থাকলে আমরা একটু নতুন টপিকে যাই। আহ আমরা একটু নতুন টপিক ঠিক না, আমরা এই টপিক ঠিক না, তবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এটা কেস একটা খুব সুন্দর একটা তুলনা দেখাইছে যে আমাদের মানব, আমাদের এই পৃথিবীর পরিস্থিতি এমন যে আহ, আমাদের বাঁকা ডাল হয়ে গেছে, ডালটা বাঁকা হয়ে গেছে। এবং সেই উপমাটা ব্যবহার করছে যে ডালটা সোজা করতে সহজে সোজা করা যায়, মানে একবারে সোজা করা যায় না, তাহলে ডাল ভেঙে যাবে। তো আমাদের, এখন আমরা যদি সামাজিক পর্যায়ে দেখি, অথবা পুরো পৃথিবীর মানব সভ্যতা পর্যায়ে দেখি, অথবা এমনকি আমাদের প্রত্যেকের একটা মানুষকেও দেখি একই পরিস্থিতি। আমি খুব সহজ একটা উদাহরণ দিই, এটা আমার আমার উদাহরণ। তো আমি তো ছোটবেলা থেকে চশমা পরি, কারণ আমার অ্যান্টিবায়োটিকের রিয়াকশন, এটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কারণে। তা আমার চোখ খারাপ হয়ে যায় যখন আমার বয়স 5 বছর, 5 বছর বয়স। তো তো আমি ইদানিং কিছু একটু রিসার্চ করতেছিলাম কি চোখ ভালো করা যায় কিনা কোনো উপায়ে। তো আমি কিছু এক্সারসাইজ করতেছি, তো যেটা চোখ ভালো করা, তো চোখের আসলে ইমপ্রুভমেন্ট করা যায়, তো এবং বেশ তাড়াতাড়ি হয়। এমনকি আচ্ছা, এটা কি আজান? আচ্ছা, আজান হবে, আমি একটু পরে আবার আসতেছি। আমি এখন পজ করি।
আচ্ছা, আমাদের আজান শেষ হয়েছে এখন, আবার আমি রেকর্ডিংও শুরু করছি। তো ঠিক আছে, তো যেটা হচ্ছে এখন তো আমি এই তো কিছু এক্সারসাইজ করতেছি। এখন এক্সারসাইজ করার সময় একটা মজার জিনিস লক্ষ্য করা গেল। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার চোখের পাওয়ার এবং চোখের কিছু মাসলের এক্সারসাইজ করা হয়, কিন্তু আমি যদিও চোখের মাসল এক্সারসাইজ করতেছি, কিন্তু আমি একটু তখন করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কি বলে মুখের নিচের দিকে জতে টেনশন আছে, খুব স্লাইড কিন্তু আছে। এবং এমনকি হাতের আঙ্গুলের মধ্যেও কিছু টেনশন আছে, কিন্তু এটা চোখের সাথে সম্পর্কযুক্ত। তা আমি যখন আমার জ্বর টেনশন রিল্যাক্স করলাম, দেখি যে চোখে দেখার ক্ষমতা বেড়ে যাচ্ছে শুধু এই মাসলটা রিলিজ করার ফলে। আঙ্গুলের মাসল এর উপর যে টেনশন আছে, আঙ্গুলের গোড়ায়, আমার বিশেষত কেনি আঙ্গুল এবং কেনি আঙ্গুলের পাশের আঙ্গুল, এই দুই আঙ্গুলের গোড়ায় টেনশন আছে। তাই এগুলো লক্ষ্য করতে হয়, কিন্তু লক্ষ্য করলে বোঝা যায় যে আমাদের শরীরে ইমোশনের জন্য মানে ইমোশনটাকে ফ্রিজ হয়ে থাকে একভাবে, গাছ ফ্রোজেন, ইমোশনটা জমা হয়ে আছে শরীরের টেনশনের মাঝে। এবং এটা আমার চোখের যে প্রবলেম এটার সাথে সংযুক্ত। তখন আমি এক্সারসাইজ করার সময় বুঝতেছি যে এগুলা আমার চোখের না দেখার ক্ষমতার সাথেও সংযুক্ত, এবং এগুলো ইমোশনাল। এটা তো ব্রেনের আমার এই মাসল গুলোর ব্যবহার না করাটা একটা ইমোশনের সাথে সংযুক্ত। সুতরাং কোনো একভাবে সেই অ্যান্টিবায়োটিকের রিয়াকশনে আমার ইমোশনাল এনার্জি ফিল্ডকে প্রভাবিত করছে। এখন এই এক্সারসাইজ করার সময় বুঝতেছি যে কোথায় এগুলো জমা হয়ে আছে। তো আমাদের বিভিন্ন শারীরিক বিকৃতি, চলাফেরার বাঁকা হয়ে থাকা, চলাফেরার সময় বিভিন্ন ভঙ্গি, এগুলোর মধ্যে এই ইমোশনের মানে জমাট ইমোশন আটকায় আছে। আমরা এগুলো লক্ষ্য করি না, কিন্তু অনেক অনেক কিছুর মধ্যেই আছে। এখন যেহেতু আমরা প্লাজমা বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানি, এগুলো আমরা লক্ষ্য করতে পারি আমাদের নিজেদের মধ্যে। আমরা কোনো কিছু করি না, কোনো কিছু কোনো দিকে অগ্রসর হই না কোনো এক কারণে। কারণ শুধু আমাদের নিজেদের শরীর না, আমাদের সামাজিক শরীরের মধ্যে এরকম এক টেনশন আছে। এবং আমরা যে টপিক নিয়ে কিছুক্ষণ আগে সেলিনার আমি কথা বলছি, এটাও ওই ওই ধরনের একটা জিনিস। এই বিকৃতিটা আমাদের পুরা সোসাইটিকে বাঁকা করে ফেলছে, কিন্তু আমরা বাঁকার মধ্যেই রয়ে আছি, আটকে আছি। কিন্তু যেহেতু এখন আমাদের এনার্জি দিক সম্বন্ধে আমরা সচেতন, এবং বিশেষত মেয়েরা যেহেতু আরো আগায় আসছে, তাদের ইমোশনাল এনার্জি অনেক বেশি, ফলে আমাদের এই পরিবর্তন এখন অবধারিত। কারণ আমরা শুধু মেয়েরাই না, ছেলে আমরা যেমন হচ্ছে আমরা অনেকেই অন্য এনার্জি লেভেল থেকে এখন ট্রান্স করতে পারি, পাঠাতে পারি, ট্রান্সমিট করতে পারি। যেমন হচ্ছে আমরা শরীর শরীর যেমন ভালো করতে পারি আমাদের আত্মার এনার্জি নিয়তের মাধ্যমে, আমরা যেসব জিনিস নিয়ে কথা বলতেছি এগুলো ঠিক একই ভাবে করা যায়, করা হচ্ছে, এখন করা যায় না হচ্ছে এখন। কারণ এটা আহ, যেমন হচ্ছে আমরা একটা করছিলাম যে এই বাচ্চাদের পরিস্থিতি নিয়ে একটা কি করছে, একটা উইশ করছিলাম। আমি করছিলাম একটা আমাদের প্রথম ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসের উইশ, যেটা সেটা হচ্ছে করা হয়েছে অগাস্টের 2000 কত সালে, 17 সালের এই আগস্টে, 17 সালে, হ্যাঁ আগস্টে। আমার মনে আছে প্রথম যেটা আমাদের প্রথম দিককার কয়েকটা আমার ন্যাশনাল প্ল্যানেটে প্রথম উইশ যেটা করা হয় সেটা হচ্ছে এই ব্যাপারে। তা এখন আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে এনার্জি লেভেল থেকে কাজ করতেছি, আমরা এখন থেকে না, অনেক পাওয়ারফুল। ফলে এটা হচ্ছে পুরা আমাদের সমাজকে পরিবর্তনের জন্য, পরিবর্তন করার জন্য এই এনার্জির দরকার আছে। তা এখন যেহেতু আমরা এগুলো সম্বন্ধে সচেতন, আমরা এগুলো করতে পারি, এবং এটা করা হচ্ছে। তো অনেকদিন আগের কথা, কিন্তু আমরা এখন দেখতেছি এই এপস্টিন ফাইলের এর এর প্রভাব কি আছে, অবশ্যই আছে।
এখন আমরা এটা টেস্ট করতে, এমনকি আমরা টেস্টও করতে পারি যে এটা আমাদের ইয়ের সাথে সংযুক্ত কিনা, আমাদের ওয়েশের সাথে সংযুক্ত কিনা। সেগুলো আমরা গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক্যাল, যেমন হচ্ছে আমরা হচ্ছে ওয়েশটা কি, এটা একটা ম্যাগনেটিক্যাল ওয়েভ পাঠানো হয়েছে। আর যেগুলো ঘটতেছে এটা হচ্ছে ওই ফিল্ডের উপর ভিত্তি করে কিছু ইয়ে আছে, গ্র্যাভিটেশনালি আসতেছে আমাদের কাছে এখন আমাদের সমাজে। তো দেখা যাক। তো কথা হচ্ছে আমাদের যেসব এই ধরনের জিনিস আছে, আমি যেটা বললাম, আমার আঙুল এবং আমার কি বলে মুখের হাড্ডির মধ্যে টেনশন ছিল, এটা আমরা এখন এটা শুধু দেখতেই পারি না, আমরা হচ্ছে আত্মার লেভেল থেকে ওইখানে এনার্জি পাঠাতে পারি। ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হ্যাঁ, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মার লেভেল থেকে আমরা এনার্জি পাঠাতে পারি ফলে তাড়াতাড়ি আমরা এটার থেকে বেরো আসতে পারি। তো এই একটা জিনিস আমরা এখন অন্য এনার্জি লেভেল থেকে আছে, সেলেনা যেটা আমরা বেশিরভাগই আমরা আসলেই এনার্জি। তা আমরা যদি ওইটাই ব্যবহার করা শুরু করি তাহলে আর শারীরিক পর্যায়ে অত বেশি কিছু করা লাগে না। কিন্তু আমাদের ওই সচেতনতার দরকার আছে। মানে কেশ বললো না, এই গাছের ডালটা সোজা করার জন্য আস্তে আস্তে করতে হবে, ফিজিক্যালিটিটা আস্তে আস্তে করতে হবে, কিন্তু এনার্জি পাঠানো যায় কিন্তু আমরা ইয়ের থেকে অনেক হাই এনার্জি পাঠানো যায়, এবং এটা তো অনেক সহজ হয়ে যায় কারণ এটা ভিতর থেকে হচ্ছে। তো এই একটা জিনিস আমি আমার চোখের চোখ ভালো করার উদাহরণটা দিয়ে আমি একটা ইয়ে বলতেছি, কিন্তু এই জিনিসটা আমাদের নিজেদের মধ্যে অনেক জিনিস আমরা লক্ষ্য করতে পারি, আমাদের অনেক অভ্যাস যেগুলো আমাদের মধ্যে আছে সেগুলোতে লক্ষ্য করতে পারি, কিন্তু আমরা নিজেদের এনার্জি পাঠাচ্ছি তখন কিন্তু অনেক সহজ হয়ে যায় এই জিনিসটা করা। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজের কিছু দরকার আছে কারণ মাসল গুলো সব উইক হয়ে গেছে। কারণ বাঁকা থাকতে থাকতে যে মাসল গুলো আগে আমাদের শরীর অথবা আমাদের আঙুলকে সোজা রাখতো অথবা চোখের মাসলকে ঠিক রাখতো, সেগুলো আর এখন রাখতে পারে না। সুতরাং ওদেরও হ্যাঁ, আমরা এনার্জি পাঠাতে পারি, পাঠাতে সহজ হয়ে যায় এটাকে আবার করা, পুনর্জাগ্রত করার জন্য, কিন্তু জাগ্রত অবস্থায় যে কিরকম সেটার একটু ফিজিক্যাল পর্যায়ে আমাদের প্র্যাকটিস দরকার আছে। এই জন্য একটু সময় নেয়। যদি ক্যাশ ফাউন্ডেশনের ব্যাপারও তাই, কিছুটা ফিজিক্যাল আসলে এটা প্রকাশ হওয়ার জন্য কিছুটা সময় নেয়। আমরা এনার্জি লেভেলে অনেক আগেই পাঠাইছি, 2017 সালের কথা বলছি, কিন্তু শারীরিক পর্যায়ে আসার জন্য কিছুটা সময় লাগে, অথবা সামাজিক পর্যায়ে আসার জন্য কিছুটা সময় লাগে। এগুলো আমাদের বুঝতে হবে যে কিভাবে এটা হচ্ছে। মানে অনেকে একসাথে অনেকগুলো মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসার ফলেই ঘটনাগুলো ঘটে। তো অনেক আহ, ইম্পর্টেন্ট কথা বলছো, অনেক সুন্দরভাবে আর কি আর কি এই প্রমাণ দিলা, ব্যাখ্যা দিলা যে সব আমাদের ভিতরে, তুমি এটা হ্যাঁ, ফিজিক্যালি করে দেখাইতেছো। হ্যাঁ, আমরা করতে পারি, কথা হচ্ছে এটা না, এমন না যে এটা আমাদের ক্ষমতার বাইরে, আমরা এগুলো রাইট। সবগুলোই করতে পারি এবং আমরা করতেছি। আমি সেটাই উদাহরণ দিচ্ছি, আমরা করতেছি। আমার চোখ ভালো করার কথা যেমন বললাম, আবার আমাদের এই যে কি বলে আমাদের বাচ্চাদের উপর অত্যাচারের ব্যাপারটার কথা বললাম। তো দুইটাই হচ্ছে, এবং এবার আর এটা থামায় রাখা যাওয়া সম্ভব না কারণ আমরা অনেকেই এনার্জি লেভেল এখন কাজ করতে পারি, ফলে এটা থামানোর কোনো উপায় নেই। কারণ যারা এগুলো করে তারা হচ্ছে বেশিরভাগ শারীরিক পর্যায়ে করে, তারা হচ্ছে শারীরিক পর্যায়ে অত্যাচার করে করে। যে এনার্জিটা তারা সংগ্রহ করার করে তার শারীরিক পর্যায়ে ইয়ে এটা ব্যবহার করে, শারীরিক এবং ইমোশনাল লেভেল পর্যন্ত যেতে পারে, এর বেশি যেতে পারে না। কিন্তু আমরা আসতেছি আত্মার লেভেল থেকে, ফলে এইটা কোনোভাবে তাদের ক্ষমতার মধ্যে নেই থামানোর। হ্যাঁ, এটা তো সত্যি। এটাই তো এটাই হলো point। এটাই হচ্ছে পয়েন্ট। এবং তারা যত কিছু করে, বাল্য বিবাহ যা কিছু করছে, এগুলো কোনো কিছুই থাকবে না, শেষ। যত রকম প্রথা আমাদের সমাজে দেখি এর সাথে সংযুক্ত, সবগুলো একসাথে যাবে। এবং আমরা আমরাই করতেছি ব্যাপারটা, এই যে আমাদের এই মিটিং গুলোর মধ্যেই হচ্ছে।
হুম, আহ, সত্যি। সুতরাং এটাই। আরো আরো অনেক কিছু ব্যাপার আছে মোশফিক এখানে। এই হ্যাঁ যে আছে, কিন্তু সব তো বলা যাবে না এই মুহূর্তে। কিন্তু আমি উদাহরণ দিচ্ছি যে আমি যেটা আমি জোর দিচ্ছি এই মুহূর্তে, যে এটা আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত। রাইট এটা রাইট। আমরাই, এটা হচ্ছে এখন, হ্যাঁ আমাদের সবকিছু খুলে বলতে হবে এমন কিছু না, কিন্তু আমাদের এনার্জি আমরা পাঠাতে পারি কিভাবে সেটা আমরা বলতে পারি। নিঃসন্দেহে। হম, সেইটাই। তো আহ, সরাসরি হয় ব্যাপারটা, খুবই সরাসরি করা সম্ভব এখন এই মুহূর্তে। সুতরাং এটা কোনোভাবে থামানোর ক্ষমতা নাই। যারা এটা এতদিন করে আসছে, লোভী নবী যারা আছে সব, তাদের এই ক্ষমতা নাই যে এটা থামানো। হ্যাঁ, পুরা সমাজটাই চেঞ্জ করতে হবে। আমাদের সমাজের ধাপে ধাপে সেই, এগুলি জড়িত আছে। শুধু হ্যাঁ। মানে একটা দুইটা জিনিস না, বহু বহু জিনিস আছে। একটু অন্যভাবে দেখতে হবে, দেখার স্টাইল চেঞ্জ করতে হবে। আর ধরো ওইখানে হচ্ছে এনার্জি। সেলিনার কথাই বলি, যদি সেলিনা অনেক কিছু জানতো, আমিও কিছু জানতাম, সেলিনা জানতো ওর মতো করে, এবং অনেক মানে অনেক ওর অসুবিধাও হয়েছে এই কারণে ওর নিজের জীবনে। তো কিন্তু ওগুলো তো বলতে পারতো না। অনেক সময় স্বপ্নের কথা বলতো একটু ইঙ্গিত দিয়ে। আহ, এখনো সবকিছু বলার বলার যে দরকার আছে তাও না, কিন্তু আমরা আমরা যথেষ্ট বোঝাতে পারি যে এটা এই পরিস্থিতি, এবং পৃথিবীর পরিস্থিতি, আর যে ইনফরমেশন যেভাবে ছড়াচ্ছে, সবগুলো মিলে এখন আমরা যতটুকু মানে এটাকে বন্ধ করার জন্য যা করা দরকার, যতটা এনার্জি পাঠানো দরকার, সেটা আমরা সে পর্যায়ে চলে আসছি। আমরা আসি, চলে আসছি না, আসি, বেশ কিছু কয়েক বছর ধরে আছে আর কি এটা। তো এই আর কি। তো তো এটা মানে একদিক দিয়ে খুব ভালো খবর, যেটা আহ, সভ্য সমাজ ধামাচাপা দিয়ে রাখতো। কিন্তু আমাদের মধ্যে সেরেনার মতো লোক যারা আছে, তারা তো এইসব সভ্যতাকে, সভ্য ভান দেখানোর কে পাত্তা দিত না। তো ফলে উম পালানোর কোনো পথ নেই, এই আর কি। তো যাই হোক, তা আমি যে উদাহরণগুলো দিলাম, এই এই উদাহরণটা, এটা এটা দেওয়ার দরকার ছিল, কারণ আমরা হচ্ছে আমাদের শরীরের সাথে আমি সম্পর্কটা দেখালাম যে আমরা শারীরিক ভাবে আমাদের নিজেদের শরীরে দেখতে পাই। একইভাবে এটা সামাজিক পর্যায়ে, সামাজিক শরীরেও এটা আছে। তো এইটা এই 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 সম্পর্কটা আমি একটু দেখানোর জন্য আমি এই উদাহরণটা দিছি। তো যাই হোক, তা আপাতত এটাই থাক। তো এই ব্যাপারে আর কারো কিছু বলার আছে, সেরেনা কিছু অ্যাড করবা কিনা বলতে পারো, কিন্তু তারপর আমরা নেক্সট টপিকে যাই আর কি। না বলো। আমার আর, না না, আমি এই সাবজেক্ট আর এনাফ বলা আচ্ছা হয়েছে। ঠিক, আচ্ছা ঠিক তুমি আছে। নতুন সাবজেক্টে যাও। হ্যাঁ, তা নতুন যে সাবজেক্টটা, সেটা হচ্ছে আমরা, আমি হাইড্রোজেনের অ্যাটমের কথা বলছিলাম গতবার। পরে বললে। আহ, কি সাথী বলবা, কিছু বলো। হ্যালো। হ্যালো, মনে হয় সাথী বল। শোনা যাচ্ছে না মনে হয় নাকি? বলো তো, যে শুনতে পাচ্ছি না কেমন। শুনতে পাচ্ছ হ্যাঁ, আমার আমি কথা? সকালে দুইজনের কথা শোনা যাচ্ছে ওখানে ব্যাকগ্রাউন্ডে। তোমরা তাহলে তো, মাইক্রোফোন খুলে কথা বলতেছো, তো শোনা না যাচ্ছে না আমি তো মানে। কথা বলতে চাচ্ছিলাম। তো তো আমি তো আমি বলো বললাম, বলো। আমি ভাবছি যে কথা শোনা যাচ্ছে না। না, সবই শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, আমি যে যে কথাটা বলি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সাধারণ বাঙালি পরিবারে, এই সাধারণ পারিবারিক ভাবে মেয়েদেরকে যে করা হয়, মেয়েদেরকে যে সাধারণ কথাবার্তায় সাধারণ ভাবে যে যে কি বলবো, অত্যাচার ঠিক বলবো না, নিচু করা হয়। সেটা বড়লোক বড়লোক ইয়েতেও হয়, গরিবদের তো হয়। সেটা যেমন কোনো কিছু হলো না, কোনো ধরো টাকা পয়সার ব্যবস্থা করা যাচ্ছিল না,
মেয়েটা ধার করে নিয়ে আসলো, ছেলেটা হয়তো মোটরসাইকেল কিনে এ, এ, চালাচ্ছে, কিন্তু সাধারণভাবে বাচ্চার হচ্ছে গিয়ে স্কুলে টিউশন ফি দিতে পারছে না, কিন্তু সেটা সে করবে না। মহিলাকে ধার করে এনে চালাতে হবে, এবং সেটা হচ্ছে গিয়ে এ, এবং সেটা তাকে আস্তে আস্তে তাকে শোধ দিতে হবে, কিন্তু পুরুষটা কিচ্ছু করবে না। এইটা এইটা হচ্ছে গিয়ে সাধারণত আমাদের দেশের নিচু পরিবারে, মানে বড়লোক পরিবারে তো আছেই, বড়লোক পরিবারে হচ্ছে গিয়ে আহ, ইয়ে আহ, মানে প্রতিদিনের লাইফে হচ্ছে গিয়ে ধরো আহ, ইয়েটা স্বামীটা এমন কোনো কাজ করে যেই কাজে হচ্ছে গিয়ে মহিলার একটু অসুবিধা হয়। ধরো বেশি ঘুমালো, বেশি রাত জাগলো, আমার তুমি এভাবে চললে আমার ভালো হয়, সে বলবে না, বলে হে না, আমার আরামের দরকার আছে। এই জিনিসটা খুব কমন আমাদের দেশে, খুব খুব কমন। এটা হচ্ছে তেমন কিছু ইয়ে না, অত্যাচার না, কিন্তু এটা হচ্ছে প্রতিদিন ইয়ের উপর, মহিলাদের উপর চাপ সৃষ্টি হয়, মানসিক ভাবে চাপ সৃষ্টি হয়। এবং হচ্ছে আহ, আহ, ধরো কি বলবো, কথা আহ, কোনো কারণ ছাড়াই কথা বন্ধ করে দিল, কথা বললো না, কিংবা ধরো টেলিভিশনে আমি এই জিনিসটা পছন্দ করে আমি এটা দেখবো, দেখতে দিল না। এই ধরনের হয়, এটা খুব কমন আমাদের দেশে। এটা তেমন কোনো অত্যাচার না, কিন্তু এটা হচ্ছে উম এটা আস্তে আস্তে জমা হয় এবং হচ্ছে গিয়ে ইয়ে হয়, শরীরের ক্ষতি হয়। এবং হচ্ছে সাধারণত গরিব ইয়েতে সব ইয়েরাই সব, যেমন আমার আগের মেয়েটা ছিল, যেমন হচ্ছে তোর যদি ছেলে বাচ্চা না হয়, তাহলে হচ্ছে আমি তোকে তালাক দিব। তারপরে ছেলে বাচ্চা হয়েছে, পরে বিভিন্ন বড় অনুষ্ঠান করছে, বড় অনুষ্ঠান করে ছেলের জন্মদিন পালন করছে। মানে এই জিনিসটা তাদের কাছে যে আমি যখন যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, মেয়েদের সেকেন্ড ক্লাস সিটিজেন আর কি মনে করে। মেয়ে সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস। থার্ড ক্লাস। এটা খুব 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 কমন, খুবই হ্যাঁ, কমন। হ্যাঁ, এটা আমাদের ঘরের থেকে শুরু হয়। এটা এটা কিন্তু যে হাজবেন্ডরা করতেছে তা না, কিন্তু এটা কিন্তু মানে মেয়ে বাচ্চারা বাপ মার ঘর থেকে পেয়ে আসতেছে। মানে হ্যাঁ, বাবা মা কালচার, অনেক কম। যুগে যুগে কালচার কালচার হয়ে গেছে এই টাইপের। হ্যাঁ, কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে বেশি, আর বাট সব আর কি। স্বামীরা স্ত্রীদের তুই করে বলে। হ্যাঁ, তার মানে কি সে নিচু 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 তার স্থান অনেক নিচু। হুম। না, আমরা হইতে দেই, তারপর আর কি আমাদের ওইভাবে তৈরি করে। মোট কথা, অনেক কিছু আমরা প্রতিবাদ করি না, আহ কিছু মনে করি না এখন। ধরো আহ, অনেক কিছু আমরা বুঝতেছি, আত্মসম্মান বোধ এটা মানুষের মধ্যে জাগতেছে। আর আগে মেয়েরা মনে করতো আমি কিভাবে বাঁচবো, বেঁচে থাকবো, আমার বাচ্চাগুলিকে বাঁচাবো। হ্যাঁ, আমি এই যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো? রাইট। তো এটা হলো সমাজ ব্যবস্থা। সমাজে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে, যে আমরা আজকে তো অনেক ডিপ আর কি ইসের কথা বললাম, কিন্তু ছোট ছোট অনেক জিনিস দিয়ে যে অনেক 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 খারাপ, ডিপ, উম ক্ষতিকারক জিনিস, যে জিনিসগুলি যে আছে, যে আমরা দেখতেছি না, এখনো আইডেন্টিফাই করতে পারতেছি না। ধরো আম, একটা বাচ্চার কথা বলা হলো, যে মোশাররফ বললো যে একটা বুড়া লোকের কাছে বিয়ে দেওয়া হয়েছে, এসব বলছে, রাইট? এটা কি একটা কালচারাল ব্যাপার আছে, একটা রিলিজিয়াস ব্যাপার আছে, গরিব লোকেরা করে এটা। হয়তো যারা মোটামুটি একটু ভালো অবস্থাতে আছে ওরা করে না। আর গরিব এখনো, গরিব ফ্যামিলিতে হইতেছে, প্লাস গ্রামে হইতেছে, যারা আর কি এই ব্যাপারে সচেতন না। তারপর এটা একটা সাবজেক্ট দেখো। তারপরে আহ এই যে মানে হয়তো কোনো কারণে কোনো মেয়ে কোনো কারণে প্রেগনেন্ট হয়ে গেল, রাইট? এটা কিন্তু আহ আর কি একটা হইতেই পারে, বয়স যাদের আর কি, উম, মানে ওই ওই পর্যায়ে আছে যারা আর কি এইসব অ্যাক্টিভিটিতে জড়িত, হতে পারে। অথচ ওরা ব্লেমটা দেখবা কালচারাল ভাবে,
মেয়েটার উপরে পড়ে। হ্যাঁ, ছেলেটা মানে পুরা ব্যাপার থেকে আলাদা হয়ে যায়, অথচ মেয়েটার উপরে ব্লেমটা পড়তেছে, মেয়েটা সাফার করতেছে, ইভেন বাচ্চাটারও হয়তো একটা দুনিয়াতে আসা হয় না অনেক কারণে, right? আর এটা আমরা রাগ ঢাক করে সামাজিক ভাবে আর কি রাগ ঢাক করার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু অহরহ করতেছে। ধর্মের দোহাই দিয়ে অনেক কিছুই করা হয় এইসব ব্যাপার। রাইট, রাইট। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখনো আইডেন্টিফাই করি নাই, যে আমরা এত পিছনে আছি, এত পিছনে আছি, মানে নিত্যদিনের ঘটনার ভিতরে চলতেছে এগুলি। আর প্রয়োজনে তুমি একটা ছেলেকে একটা মেয়েকে আলাদা করে রাখবে রিলিজিয়াস কারণে, কিন্তু একটা বুড়া লোক একটা বাচ্চাকে বিয়ে করতে পারতেছে, এটা কি ধরনের কথা? মানে আমাদের বিবেক কোথায়, আমাদের কমন সেন্স কোথায়? কোনোটাই তো কাজ করে না। আমরা বলি আমরা সভ্য হয়ে গেছি, আমরা টেকনোলজিতে অনেক হাই হয়ে গেছি, আমরা সমাজের ছোট ছোট এসব প্রবলেমের সমাধান পাই না, এগুলি আমাদের মন থেকে তাড়াইতে পারি না, যে এত ছোট মনের না হওয়া উচিত। যে এখন এত টেকনোলজির মধ্যে আছে, এত কিছু জানতেছে, তারপরে কিভাবে এত ছোট মনের আমরা, ওই টাইপের ব্যাপার এখন পর্যন্ত। আর এখন তো আলট্রা, সরি এটা বলার জন্য। সামাজিক বৈষম্য, রাইট। সামাজিক বৈষম্য। আমার মেয়েটা তো মানে সবসময় এরকম ভাবে ইয়ে খায়, প্রেশার খায়, তো সে বলতেছে না যে আমার বুকটা ব্যথা করে। তো আমি বললাম, আমি বললাম তুই যে বুক ব্যথা করে কেন? আমি বলি তোমার মন খারাপ থাকে? বলে হ্যাঁ থাকে। তখন বলে কি যে কি করবে তুমি? বলে কি যে আমার স্বামী বলছে ডাক্তার দেখাতে, ডাক্তার অনেক কিছু হতে পারে আমার। তখন আমি বলছি তোমার তো মন খারাপের জন্য হয়, তুমি মন ভালো করো, তাহলে হচ্ছে তোমার এটা ভালো হয়ে যাবে। তখন আমার দিকে তাকাই থাকলো। তো আমি বললাম কি যে আমাদের ধর্মে আছে না, আমাদের স্রষ্টা আমাদের গলার হাড্ডির থেকেও কাছে আছে, তাই তোমার হাড্ডির থেকেও যদি কাছে থাকে তো তুমি স্রষ্টার কাছে চাও, অবশ্যই সাহায্য করবো। সেটাই। হুম। তারপরে দেখলাম যে মেয়েটার আমার কথা শুনে বেশ মনটা ভালো হয়ে গেল ওর। হ্যাঁ, সব জায়গায়। তো তো এই জিনিসটা যেটা আমরা তোমরা বলতেছো মেয়েদেরকেই করা হয়, তো এটা আর এক ভাবে আমরা ইয়ের একই জিনিস হচ্ছে ইয়ের ব্যাপারে, রেসের ব্যাপারে, যেমন কালোদেরকে ইয়ে করে রাখা হয়েছে, স্লেভ বানায় রাখা হয়েছে, অথবা ইন্ডিয়ানদেরকে অত্যাচার করা হয়েছে, ব্রিটিশরা করে গেছে, এই একই জিনিস। কিন্তু ওইটা হচ্ছে সোসাইটির লেভেলে হচ্ছে। আমাদের এদিকের লোকরা এত গরিব কেন? আহ কি কি বলে, পাশ্চাত্যের তুলনায় একই জিনিস। এই বৈষম্য এটা সামাজিক লেভেলে, এবং এটা গভর্নমেন্ট গুলো কন্ট্রোল করতেছে। আবার আবার ওই এমনকি আমরা যদি পাশ্চাত্যের দেশগুলো, গভর্নমেন্ট হচ্ছে লোকজনকে কাজ করায়, কাজে ব্যস্ত রাখছে, লোন বানানো, কি বলে, বাড়ির লোন, গাড়ির লোন, এগুলো দিয়েই করে রাখছে, চিন্তিত করে রাখছে। তা আমাদের এই সিস্টেম, এই অত্যাচারের সিস্টেম সব লেভেলে আছে। প্রত্যেকটা মেয়েদের কষ্ট থেকে শুরু করে একটা ফ্যামিলির কষ্ট, তারপরে গরিবদের যে খেতে পায় না এটার কষ্ট, তারপরে গভর্নমেন্ট যে নতুন নতুন নিয়ম বানায় সকলকে অফিসে 10 বার যাইতে হয়, এগুলোর প্রবলেম, এগুলো সব তৈরি করা হয়েছে এই একই কারণে, মানুষকে ব্যস্ত রাখার জন্য, মানুষকে চিন্তিত রাখার জন্য, মানুষকে ইমোশনের উপর একটা বোঝা তুলে দেওয়ার। এটা শুধু অনেক লেভেলে এটা কাজ করে। কিন্তু এই যে আমরা যে কেশ ফাউন্ডেশনে যেসব জিনিস হচ্ছে, যেমন হচ্ছে গেমের মাধ্যমে সচ্ছলতা, তারপর টেকনোলজি ইন্ট্রোডিউস হবে, কিন্তু এগুলোর এইসব সবকিছু একবারে করা হচ্ছে, খুব অন্য লেভেলে কিন্তু কাজটা হচ্ছে। কিন্তু দেখা যাক কি হয়। আহ অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমরা জানতেছি এখন। উম এগুলো তো এখন গভর্নমেন্ট যে আমাদেরকে অত্যাচার করে, এগুলো তো আর আমরা সাধারণ সমাজে তো কথা বলি না, যে গভর্নমেন্ট তৈরি করা হয়েছে মানুষকে অত্যাচার করার জন্য। এটা দেশের উপর, দেশের সব মানুষকে অত্যাচার করার জন্য করা হয়েছে।
তো এগুলো তো আর আমরা, এগুলো নিয়ে তো আমরা তো বলি না কথা। আমরা যাই লাফাইতে লাফাইতে ইলেকশনে ভোট দিতে, আমাদের এখানে ইলেকশন হইলো, কিন্তু ব্যাপারটা তো আমাদের এখানে আসলে তো ইলেকশন না, এটা হচ্ছে অত্যাচারের সিস্টেম। নেতাদের মাথায় তুলে নাচি আমরা। হ্যাঁ, এটা তো ইয়ে কি বলে হচ্ছে, তবে নিজেরা দায় পায়খানা করি আমাদের মাথার উপর। সত্যি কথা। ঠিক না? তাই তো। হ্যাঁ, তাই তো। আহ, হম। যাই হোক, আমি একটু জোক করে বললাম, কিন্তু এটাই রিয়ালিটি। হ্যাঁ, এটা রিয়েলিটি, এটাই রিয়েলিটি। আদার্স জোক। তো তো যাই হোক, তো তবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, আমরা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আমরাই এটার সাথে সংযুক্ত, সুতরাং এখন আমাদের আগায় যেতে হবে এই আর কি। তো যাই হোক, আগায় যাওয়ার ব্যাপারে যেহেতু কথা বলতেছি, তো সাথী, যদি তোমার কথা শেষ হয়ে থাকে তাহলে আমি আরেকটা দিকে যাই আর কি। বলবা নাকি আরো কিছু? না, শেষ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হাইড্রোজেনের ব্যাপারে ফেরত আসি। তো হাইড্রোজেনের ব্যাপারটা আমরা একটু অন্যভাবে দেখবো এখন। অন্যভাবে দেখবো কি, যে আমরা যে বস্তু জগতের হাইড্রোজেন, সেটার পিছে আছে হচ্ছে সেই রশ্মি, স্রষ্টার থেকে হাইড্রোজেনের যে রশ্মি অথবা ফান্ডামেন্টাল প্লাজমা যেটাকে আমরা বলি, সেটা সেটা যে শুরু হয়েছে ওখান থেকে। আমরা হাইড্রোজেনের উৎস তো ওই এনার্জি থেকে। আমরা যখন হাইড্রোজেনের সাথে সংযোগ করি, তখন আমরা কি স্মরণে রাখতে পারি যে আমাদের এই হাইড্রোজেনের সাথে স্রষ্টার সংযোগ। তা আমরা যখন হাইড্রোজেনের কে আমরা আত্মা দিয়ে দেখার চেষ্টা করব, তখন কি আমরা এই স্রষ্টার সাথে আমাদের সংযোগ এবং হাইড্রোজেনের সংযোগটাকে ধরে রাখতে পারবো? তো আমি আজকে আমাদের ক্লাসে করব না। আমি আমি বলে রাখলাম যে আমরা এটা হোমওয়ার্ক হিসাবে করতে পারি, ঘরে নিজেরাই করলাম, যে হাইড্রোজেনের সাথে আমরা সংযোগ করব, কিন্তু স্রষ্টাকে স্মরণে রেখে। হাইড্রোজেনের স্রষ্টার সাথে সংযোগ আছে, আমাদেরও স্রষ্টার সাথে সংযোগ আছে, সুতরাং আমরা অনেক কিছু জানতে পারি। তা আমরা আমাদের হাইড্রোজেন এক্সপেরিমেন্টে যেটা বললাম, এখানে কোনো সময়ের সীমা নেই। আমরা যেমন ক্লাসে করছিলাম 8 মিনিট ধরে, এরকম কিছু সময় ধরে করছিলাম। এখানে আমি সময়ের কথা বলতেছি না। আহ, আমরা একটু প্র্যাকটিস করে নিই বাসা, মানে হোমওয়ার্ক হিসাবে। তাহলে আগামী ক্লাসে আমরা এটা ওই 8 মিনিট 10 মিনিট করলাম, কিন্তু একই জিনিস আমরা কিছুটা পরিচিত হয়ে নিই। আমরা যেহেতু এগুলো এগুলো আমাদের জন্য নতুন জিনিস, আমরা একটু প্র্যাকটিস করে নিই বাসায়। তারপরে এসে আমরা আবার ক্লাসে করলাম সকলে, তারপর আমরা সকলের কি অভিজ্ঞতা একে অপরের সাথে আদান প্রদান করলাম। এটা হচ্ছে আমরা আত্মার আত্মার দেখার ক্ষমতা অথবা আত্মার বোঝার ক্ষমতা, উপলব্ধি করার ক্ষমতা নিয়ে ক্ষমতাকে আমরা একটু উন্মোচন করতেছি। তার সাথে সাথে আমাদের স্রষ্টার সাথে সংযোগটা আমরা দৃঢ় করতেছি, সবই একসাথে হচ্ছে। তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আগামী ক্লাসে আমরা এটা সকলে মিলে করবো। এটাই আমি বলতে চাচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বিশেষভাবে নজর দিব, সেটা হচ্ছে হাইড্রোজেন এর সাথে স্রষ্টার সংযোগ, আমাদের সাথে স্রষ্টার সংযোগ। আমরা সবসময় স্রষ্টাকে আমাদের স্রষ্টার অবস্থানকে স্মরণে রেখে এই কাজটা করা আর কি, এই আত্মার এই ভ্রমণটা করা। তো তো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে পারি, কিন্তু এই হচ্ছে, এই দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং এ ব্যাপারে আমি একটু বলে রাখলাম যে একটু প্রস্তুতির দরকার আছে, যেহেতু আমাদের অভ্যাস নাই এইসব জিনিস করে, সেই কারণে। তো এই হচ্ছে এই হাইড্রোজেনের ব্যাপারটা উল্লেখ করা। তো এছাড়া আর একটা জিনিস আছে, এটা যেটা এই কাজে সহায়তা করবে, এটা সম্বন্ধে আমি পরে বলতেছি। কারো কোনো প্রশ্ন আছে নাকি এ ব্যাপারে?
যাই হোক, যদি প্রশ্ন না থাকে তো এর পরের পরের ব্যাপার এটা এটার সাথে সংযুক্ত, সেটা হচ্ছে কি, গত নলেজ সিকার ওয়ার্কশপে একজন প্রশ্ন করছিল ইমোশনের ফ্রিকোয়েন্সি এবং ইমোশনের সম্পর্কটা। তো এই ব্যাপারে একটু কথা বলা যাক, কারণ প্লাজমা এবং প্লাজমাতে কোনো ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু আমরা ইমোশনাল ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাই? আহ, সাধারণত ভয়, ভীতি, সংকোচ এগুলোর হচ্ছে কম এনার্জির, কম ফ্রিকোয়েন্সির ইমোশন ধরা হয়। আনন্দ, ভালোবাসা এগুলো হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি ধরা হয়। তো এখন হাই ফ্রিকোয়েন্সির সাথে লো ফ্রিকোয়েন্সির পার্থক্যটা কি? তো পার্থক্যটা এইভাবে বলা যায় যে যে কেস একটা উদাহরণ দিছিল, সমুদ্রের পাশে একটা দেওয়াল আছে, দেওয়ালে সমুদ্রের ঢেউ এসে গুঁতা দেয়, তবে একসময় দেওয়াল ভেঙে যায়। তো এখন ঢেউয়ে তো একটা ঢেউয়ের একটা এনার্জি আছে, এবং যত আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই তত বারবার এসে ঢেউ গুঁতা দিচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সি বেশি হলে অনেক বেশি এনার্জি ওয়ালে এসে লাগতেছে। যদি ঢেউ খুব অল্প আসে, কয়েকবার গুঁতা দেয়, তাহলে দেওয়ালের কিছু হবে না, কিন্তু বারবার অনেকবার গুঁতা দিলে মানে, যেটা হাই ফ্রিকোয়েন্সিতে দেয়, অনেকবার যদি আমরা ঠেলা দিই, বারবার ঠেলা দিতে, তাহলে অনেক সময় ভেঙে যায়। তো হাই ফ্রিকোয়েন্সির দরকার হচ্ছে যখন আমরা বেশি এনার্জি নিয়ে কাজ করতেছি, মানে হাই ফ্রিকোয়েন্সিতে অনেক বেশি এনার্জি পাঠানো সম্ভব। তো এই হচ্ছে এটি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য। লো ফ্রিকোয়েন্সিতে অনেক কম এনার্জি, যেমন হচ্ছে আমাদের ভয় জিনিসটা অল্পতে যদি আমরা ভয় পেয়ে যাই, তাহলে আমরা তাড়াতাড়ি রিয়াক্ট করব। কিন্তু আমরা আমাদের আনন্দ ফুর্তির জন্য ধীর স্থির হতে হয়, অনেকক্ষণ আমাদের এই ফ্রিকোয়েন্সিতে বারবার একটু চেষ্টা, যেমন মেডিটেশনে মন ঠান্ডা করতে একটু সময় লাগে না? তো এটা আমরা বারবার চাচ্ছি যে মনটা একটু শান্ত হোক, শান্ত হোক, নিঃশ্বাস বারবার করতেছি, নিঃশ্বাস আস্তে আস্তে স্পিড কমানো হচ্ছে, এনার্জি বাড়ানো হচ্ছে। তো আমরা এই নিঃশ্বাসের দিকে নিঃশ্বাসের যেমন গভীর নিঃশ্বাস নিই, অনেক বেশি এনার্জি পাঠানো হচ্ছে। তো এই হাই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা হচ্ছে কি, বেশি এনার্জির দরকার। তো এটা হচ্ছে আমরা যদি বস্তু জগতের দিক থেকে আসি, আমরা ফ্রিকোয়েন্সি হিসাবে চিন্তা করতে পারি, কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় যখন আমরা আত্মার দিক থেকে আসি। এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, এখানে প্লাজমা এনার্জি। তা আমরা আত্মার দিক থেকে যখন আসি, তখন পুরা এনার্জি পাঠাতে পারি সরাসরি, এবং আমরা নিয়ত যে এনার্জি লেভেল পর্যায়ে করি সেই এনার্জিটাই আসে। ভালোবাসা হোক, আমাদের আনন্দ হোক, আমরা আত্মার পর্যায় থেকে যখন পাঠাই, তখন আমরা শারীরিক পর্যায়ে করতেছি না, তখন আর ফ্রিকোয়েন্সির দরকার নেই, তখন একেবারে সরাসরি এনার্জি একদম পাঠানো হচ্ছে রশ্মি হিসাবে, যেটাকে বলে রে। গ্যাস বলে না, রে পাঠানো হচ্ছে পুরা এনার্জি, আর কিছু না, কোনো ওঠানামা নাই। এনার্জি বাড়ানোর জন্য বেশি ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে না, শুধু একেবারে যে এনার্জি পাঠাবো সেইটাতেই পাঠাচ্ছি। তো এবং আমাদের এই জিনিসটা একটা মজার জিনিস কি, আমাদের আত্মা হচ্ছে প্লাজমা লেভেলে কাজ করে, আমাদের ব্রেনটা হচ্ছে বস্তু জগতের যে সেটা ফ্রিকোয়েন্সি হিসাবে কাজ করে। তো আত্মার ব্রেনটা তো আমাদের আত্মার চারপাশে ঘিরে। তো এক পর্যায়ে এই আত্মার এনার্জি, যে এনার্জির সাথে হচ্ছে আমাদের বস্তু জগতের ব্রেনের এনার্জির এক জায়গায় সংযোগ হয়, এবং সেটা হচ্ছে ভালোবাসার এনার্জি লেভেলে, সেটা হচ্ছে 528 ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এখন ওইখানে একটা ব্যান্ডউইথ আছে। ব্যান্ডউইথ মানে কি, যে শুধু একটা ফ্রিকোয়েন্সি না, অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে যেখানে এই মিলনটা হয়। আমরা যখন কোনো কিছু করতে মজা পাই, যেটা আমরা ক্লাসে বলি যে মজা, ভালো লাগা, এখন আমরা হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্কটা একটা জিনিসের সাথে হইতে পারে, একটা বিড়ালের সাথে হইতে পারে, একটা মানুষের সাথে হইতে পারে,
কি বলে, ওয়াইফের সাথে হইতে পারে, অথবা হাজবেন্ডের সাথে হইতে পারে, অথবা মার সাথে হইতে পারে, বাবার সাথে হইতে পারে, বাচ্চার সাথে হইতে পারে। কিন্তু এক একটা এনার্জি, কোনোটা কোনোটার সাথে মিলে না। আমরা অনেকেই অনেক কিছু করতে মজা পাই, সেটাই সেই ভালোবাসা। তা আমরা যখন এই বলে, আমরা ক্লাসে বলি না, মজা করে যখন করি, তখন আমরা হচ্ছে আত্মার দিক থেকে আসতেছি, আমরা বস্তু জগতের দিক থেকে আসতেছি না। তো যেখানে এটার মিলন হয়, আমরা যখন কোনো কিছু করতে মজা পাই, সেটা হচ্ছে বস্তু জগৎকেও সমৃদ্ধ করে, আমাদের আত্মাকেও সমৃদ্ধ করে। আমরা সেই ভালোবাসা দুইটার যেখানে মিলন হয় না, সেখানে কাজ করতেছি। তখন মজার মধ্যে কত কত কি আছে তাহলে বোঝা যায়। আমি এতদিন মজার কথা বলছি, আজকে মজাটাকে আমরা প্লাজমা এবং বস্তু জগতে ফ্রিকোয়েন্সি এনার্জির সাথে দিয়ে এক্সপ্লেন করা হলো। কে সেটা বলছে ক্লাসে, ছবি আঁকাইছিল, কিন্তু আমি ছবি আঁকাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারতেছি আত্মার এনার্জির সাথে ব্রেইনের ফ্রিকোয়েন্সি লেভেলে যে কাজ হয় সেটা। এবং ব্রেনের বাইরের দিকের যে অংশগুলো, সেগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার জন্য যেসব এনার্জি দরকার হয়, সেগুলো লো ফ্রিকোয়েন্সি। এবং এগুলো বাইরের দিকে, ভিতরের দিকে যে এনার্জি গুলা আমাদের, যেগুলো আমাদের গভীর চিন্তা, কিন্তু ব্রেনের ভিতর দিকে থাকে, আমার আত্মার কাছাকাছি। কিন্তু আমরা আত্মার দিক থেকে আসলে পারে এই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আমরা এই যে মজা ভালোবাসা দিয়ে যখন কোনো কিছু করি আভ্যন্তরীণ নিয়ত থেকে, সেটা হচ্ছে ওই সেই ফ্রিকোয়েন্সির বাইরে থেকে আমরা কাজ করতেছি। আমরা ফ্রিকোয়েন্সিতে এসে এর প্রভাব পড়বে, আমরা এটা প্রকাশ হবে আমাদের বস্তু জগতে অথবা আমাদের কাজে কাজে, কিন্তু এর উৎস কিন্তু আত্মার পর্যায়ে। সুতরাং আমরা যেটা মজা করে করি অথবা ভালোবেসে করি, সেটার অন্যরকম একটা রূপ, অন্যরকম একটা আহ, অন্যরকম একটা কি বলবো এনার্জি। আশা করি এটা বুঝতে অসুবিধা হয় নাই। এখানে এখানে ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কটা কি, আমাদের প্লাজমা এনার্জির সম্পর্কটা কি, সেটা এই 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 যেখানে মিলন হলো দুইটা, ভালোবাসা আমরা যখন কোনো কিছু করি, ভালোবাসার প্রতিফলন যখন আমরা, আমাদের আত্মার সমৃদ্ধি হয়। সুতরাং বস্তু জগৎ দিয়ে আত্মাকে সমৃদ্ধ করা যায় যখন আমরা কোনো কিছু মজা করে করি, ভালোবেসে করি। সুতরাং যারা যারা হচ্ছে তাদের কাজকর্মের মধ্যে মজা পায়, তাদের কাজকর্ম সাধারণত ভালো হয়, যে কাজই করুক না, যত অল্পটুকুই করুক না কেন। তো এইটাই হচ্ছে পার্থক্য। কেউ কষ্ট করে করে, কেউ মজা করে করে, একই কাজ। দুটার মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। কষ্ট হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যাপার, বিশেষত নিচের দিকের ফ্রিকোয়েন্সি। এখন আমরা আমাদের দৈনন্দিন কাজকে সমৃদ্ধ কিভাবে করতে পারি? ভালোবেসে, আনন্দ করে। আমি এটা বহু অন্যভাবে অনেকবার বলছি কথাটা, কিন্তু আজকে একটু অন্যভাবে বলা হচ্ছে, যে সংযোগটা বিশেষত বোঝানোর চেষ্টা করতেছি ফ্রিকোয়েন্সির সাথে এনার্জির সম্পর্ক, প্লাজমা এনার্জির সম্পর্কটা। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। কারো কোনো ইয়ে আছে নাকি, মন্তব্য আছে নাকি এ ব্যাপারে, বক্তব্য, মন্তব্য? হ্যাঁ, হ্যাঁ, আমি আহ, আহ, এই ব্যাপারগুলি অনেকটা গ্রাফের মতো দেখি আর কি। তোমার ওই যে আমরা ম্যাথের মধ্যে জিওমেট্রিতে করতাম না গ্রাফ, লোয়ার ফ্রিকোয়েন্সি হলো আর কি জিরোর নিচে যেটা -1 2 3, আর আপের গুলি পজিটিভ, ওগুলি সোর্সটার সাথে, আর যেটার মিলন হলো 0 পয়েন্ট, ওই টাইপের আর কি, লেফট রাইট আপ ডাউন। তো সব আমাদের ভিতরেই, সব আমাদের ভিতরেই। আম, তবে আহ, কি বলবো, এটা
ফ্রিকোয়েন্সি আমি কেন জানি ওয়েভের মতো ফিল করি। হুম। আর ডেনসিটি, ডেনসিটি আর কি ভারী অনেকটা, পানির মধ্যে চিনি মিলাইলে যেরকম আর কি পানিটা ঘন হয় বা লবণ মিশালে আর কি। তারপরে আবার ক্লিয়ার পানি এক টাইপের, তার পানির উপরে আরো অন্য টাইপের, তো এরকম আর কি ঘনত্ব, ডেনসিটি। আর ডিমেনশন হলো এক একটা অ্যাঙ্গেল। তো তো আর কি আমি ওগুলি এভাবে ফিল করি। আর তবে একটা জিনিস আমি আর কি খেয়াল করছি, সেটা হলো আমি যখন বললাম যে প্রিটিন আমি অনেক কিছু দেখতাম, যে যে জিনিসগুলি দেখতাম যখন আর কি বেশি দেখতাম, ওই সময় তো এভরিডে, অলমোস্ট এভরিডে। পরে আস্তে আস্তে কমে আসছে। তো আমি যখন আর কি মানে 18-19 বছর আগে জানছি যে ঘটনাগুলি সত্যি হয় এখানে, আমার তো পুরা মানে 2-2.5 বছর মনে হয় হাফ পাগল ছিলাম। মানে কারোর বলা যাইতেছে না এটা বাস্তবে হয় কিভাবে, এটা তো আমার মাথায় ঢুকতেছে না আর কি। আমি জানছি কিছু আর কি আহ ইউটিউবের আর কি ইন্টারভিউয়ার আসছিল কিছু, যারা মানে অনেক আর কি হাই লেভেলের লোকদের আনতো বা ডিপ এসব জানতো, আর্মিদের লোকও ছিল, রিটায়ার আর্মি। তো ওদের কাছ থেকে আর কি আমি প্রথম আর কি শুনছি পরে তো মানে এটা কিভাবে হয়, আমি তো জানতাম এটা নাইটমেয়ার, বাস্তবে কিভাবে হয় এটা। আর যাদের দেখতাম ওরা পুরা মানুষদের মতো দেখতে, কিন্তু পুরা না। তা বেশি বলবো না, এটা প্রবলেম আছে, বাট এটা বের করবে ফিউচারে, সবার দায়িত্ব বের করা। তো ডেনসিটির কথা বলতেছিলাম। তো আমি যখন ওইসব আর কি স্বপ্ন দেখতাম, তখন কিন্তু আমি আর কি অনেক ভারী ফিল করতাম, যে আমি সকালে, অনেক সময় সকালে ঘুম ভাঙতো বা মানে ভোরের দিকে, আবার অনেক সময় দেখা যেত যে মাঝরাতেই ঘুম ভেঙে গেছে। ভাঙলে পরে আমি ফিল করতাম যে আমি অনেক অনেক মানে যুদ্ধ করছি, কাজ করছি অনেক আর কি, যা যা আমি ওই ইসের মধ্যে দেখে আসতাম, পুরো এনার্জিটা আমি নিয়ে আসতাম মানে। তো আমি বুঝতাম যে এটা ভারী এনার্জি। আমি আগে এটার পার্থক্য আর কি ভারী লাগতো, বা আমি টায়ার্ড থাকতাম, আমি মনে হয় যুদ্ধ করে আসছি কোনো জায়গা থেকে। তো ওরকম আর কি ফিল, আমার শরীরে এক ফোঁটা আমার এনার্জি থাকতো না, আমি ঘুমের থেকে উঠছি, সারা রাত ঘুমাইছি, তো আমার কিভাবে এনার্জি না থাকে, ওই টাইপের সিচুয়েশন। তো ওই যে ওই কাজগুলি দেখে আসতাম, ওই যে জায়গায় জায়গায় হইতেছে বা ছিটা ফোটা কোন জায়গাতে কি, তো ওগুলি যে পার হয়ে যেতাম, ওইটা ডেন্স লেভেল দিয়ে যেতাম, ভারী জায়গাতে যেতাম। আমি যে জায়গাতে ছিলাম তার চেয়ে অনেক ভারী জায়গাতে গিয়ে দেখে আসতাম। তো এটা আর কি আগে আগে বেশি হতো, কিন্তু পরে আবার যে মানে অন্য যে আর কি, যেমন আমি আদার ওয়েতে সোল ট্রাভেল করি, হয়তো অনেক সময় দূরবীনের মতো দেখতেছি অনেক কিছু দূরে থেকে, আবার অনেক সময় গিয়ে পৌঁছাই, অনেক সময় ফিজিক্যাল বডিতে, বা অনেক সময় না আদার ফিজিক্যাল বডিতে। তো ওই টাইপের ব্যাপার। তো এগুলি কিন্তু ভারী থাকে না, কিন্তু অনেকগুলি আছে একদম হালকা, একদম হালকা, মানে ফুরফুর করে বাতাসের মতো, বাতাসের চেয়েও হালকা। যেমন স্পেসশিপের কথা বললাম, তো মানে শুধু ওইটা না, আরো অনেক জায়গাতে যে এখানে ফিজিক্যাল বডি থাকে না, তো ওইসব জায়গা কিন্তু অনেক হালকা। মানে আমি যে এখন এই এই মুহূর্তে যেই অবস্থানে আছি, মানে আমি কথা বলতেছি, আমি যেটুকু ওয়েটে আছি তার চেয়েও অনেক হালকা। আর ওই যে ওইসব ব্যাপারগুলি হইতেছে ওইখানে কিন্তু অনেক ঘনত্ব, অনেক ভারী, অনেক কিছু ভেদ করে যাইতে হয়, অনেক কিছু ভেদ করে আসতে হয়। তো এটাও আমরা এখন পর্যন্ত ওইভাবে বুঝি না, কিন্তু এটা ফিউচারে হয়তো আসবে। যে এই জন্য আমি বলি যে গ্রাফ দিয়ে বললাম, যে আমি এই জন্য গ্রাফ দিয়ে চিন্তা করি, -1, -2, -3 নিতে যাই, ওরকম আর কি। তো
তো এটাই আর কি বলতে চাইলাম মুশফিকের কথার সাথে। এই জিনিসটা একটু উল্লেখ করা দরকার, যেহেতু সেলিনা একটু বিস্তারিত বললো। সেটা হচ্ছে, আমরা যখন ফিজিক্যালিটির দিক থেকে আসি তখন এই ভারিত্বটা বেশি আমরা বোধ করি। তো আমরা আত্মার দিক থেকে আসলে পরে এই 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 অভিজ্ঞতাটা আমরা আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় না আর। আমরা অনেক সহজভাবে এটাকে ইয়েতে আনতে পারি, এটার সাথে সংযোগ করতে পারি। তো এই একটা জিনিস যেটা আমরা আত্মার দিক থেকে আসলে অনেক কিছু অন্যরকম হয়ে যায় এই আর কি। তো এবং শুধু এটার সাথে সংযোগ করা না, এটাকে অনুভব করার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এবং আমরা এটার থেকে যেহেতু আমরা এনার্জিতে কাজ করতেছি, আমরা শিল্ডও তৈরি করতে পারি, আমরা নিজেকে এটার থেকে এটার প্রভাবে প্রভাবিত হয়। যেমন অনেকেই যারা ইউটিউবে আসে টাসে অনেক ব্যাপার নিয়ে কথা বলে যে তারা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির দ্বারা তারা এফেক্ট হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তো অনেক ক্ষেত্রে কেউ কেউ আছে এদের মধ্যে যারা এগুলো ঠেকাতে পারে ভালো করে, খুবই সহজেই। তারা হচ্ছে এই আমাদের আত্মার লেভেল থেকে আসতেছে, তারা এনার্জি শিল্ড তৈরি করতে পারে। কিন্তু যারা অত বেশি মানে সেখানে এখনো, তারা বস্তু জগতে আর একটা ফ্রিকোয়েন্সি তৈরি করার চেষ্টা করে। ফ্রিকোয়েন্সি দিয়েও এটাকে এই একটা শিল্ডিং তৈরি করা যায়, কিন্তু আত্মার পর্যায় থেকে আসলে অথবা ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে আসলে অনেক সহজে এটা কি করা যায়, শিল্ডিং তৈরি করা যায়। স্পেসশিপের শিল্ডিং টেকনোলজি অনেক বেশি আহ মানে প্লাজমা শিল্ডিং টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স। স্টার ট্রেকের যে শিল্ডিং দেখানো হইতো অথবা স্টার ওয়ার্স এর যেসব শিল্ডিং দেখানো হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে শিল্ডিং করা। সেটা অনেক উইক এবং সেটা বদলাতে হয় কন্টিনিউয়াসলি। এবং স্টার ট্রেকে এসব জিনিস উল্লেখ আছে। সেটা হচ্ছে ম্যাটার লেভেলের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মডুলেশন এনার্জি ফিল্ড তৈরি করা হয়। তো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বস্তু জগতের দিক থেকে, আর একটা হচ্ছে আত্মার অথবা প্লাজমা এনার্জি লেভেল থেকে করা যায়। দুইটা দুই রকম। এবং প্লাজমার এনার্জি লেভেল থেকে যে শিল্ডিং তৈরি করা যায় সেটা অনেক সহজ এবং অনেক বেশি powerful। এটা শুধু স্পেসশিপের ক্ষেত্রে না, আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে পারি। এই এটা হচ্ছে হ্যাঁ, প্রোটেকশনের জন্য যে ব্যবস্থা করা যায়, সেটার টেকনিক্যাল সাইড আমি একটু বললাম, যাতে আমরা এটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আত্মার আ- সাইডেও ব্যবহার করলে একটু সময় লাগে। সময় লাগে না, অ্যাকচুয়ালি আত্মার সাইডে জিরো টাইমে কাজ করে সবকিছু। হ্যাঁ, ওটাই যে আমার ওটাই যে একটু মানে সময় খুবই লাগে, ইজি। তুমি কিছুটা এখনো বস্তু জগতের সাইডে আছো, কারণ তো হচ্ছে আস্তে আস্তে কোনো একটা ঘটনা ঘটলে তখন ওর সাথে রিলেটেড সবকিছু আমার মনে হয়। তখন মনে হয় যে এটা তো বেশ জটিল, এটা ইয়ে, তখন আমি আস্তে আস্তে ইয়েতে যাই, মনের জগতে যাই। তারপরে আহ, কোনো কিছু মনে করি না, খালি মনে করি যে আমি স্টেবল হয়ে মাথা ঠান্ডা করে তারপরে আমি চিন্তা করব। তারপরে আমি মাথা ঠান্ডা করি, তারপরে চিন্তা করলে একটা সলিউশন আসে। তুমি ইয়ের জগতে এখনো জড়ায় আছো আর কি, বস্তু জগতের সাথে একটু জড়ায় আছো, ওটা ডিটাচ করতে বস্তু তোমার একটু জগৎকে সময় নিয়েই তো আছি, হ্যাঁ, তো তো ওইটা যখন ওটার খুব তো এফেক্ট তাড়াতাড়ি। তো থাকবেই। হ্যাঁ, কিন্তু তুমি যখন এদিক থেকে আসো তখন কোনো সময় লাগে না। আহ, তো এইটাই হচ্ছে ব্যাপার, তখন জিরো টাইমে কাজ করে। তো আমারও টাইম কতগুলা ছবি আসে চোখের সামনে, এবং সেটা তো আত্মার থেকেও আসে, আত্মার থেকেই আসে। দুই দিক থেকেই হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে জিরো টাইমে করতে হলে এদিক থেকে এনার্জি ফিল্ড থেকে করতে, যেখানে কোনো ফ্রিকোয়েন্সির ব্যাপার নেই। তো এটা আগে এটা আমাদের সময় একটু লাগতো, এখন সময়টা একটু কমে গেছে, হ্যাঁ, কারণ সহজেই ইয়ে তুমি করতে পারি। অন্য এনার্জি লেভেলে তুমি এনগেজ করতেছো, ফলে হচ্ছে ফিজিক্যালিতেও এনার্জি লেভেল যদি একটু বেশি থাকে, হাই ফ্রিকোয়েন্সিতে তুমি যদি থাকো থাকো তোমার যদি মানে ভালোবাসার দিক থেকে আসো, তাহলে সহজ হয়।
না, আমি ভয়, ভালোবাসার দিক থেকেই যাই। হ্যাঁ, তুমি যদি ভয়ের দিক থেকে আসো অনেক হুম কঠিন। হুম হুম হুম। তো তবে সেইটাই। ভীষণ তা গুলো আসে, যেগুলো আমার সামনে যেগুলো আসে সেগুলো ভয়, ভয়ে লাগার মতোই। হ্যাঁ, তো মানে ভয়ের আমার, দিকের সাথে আমি কিছু স্বপ্ন কিছু না। সংযোগ আছে, এখনো আছে। তো এই আর কি, তো এগুলো আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি। তো এটা হচ্ছে শেখার জিনিস। আমরা যত এনার্জি লেভেলে কাজ করব, যত আমরা প্লাজমা এনার্জির পর্যায়ে কাজ করবো, তত ব্যাপার স্যাপার আলাদা। হ্যাঁ, আমরা তা- স্রষ্টার কাছের থেকে আসি, অনেক কাছে যাই, যে কাজ করতেছি তার মানে তুলনামূলকভাবে বস্তু জগৎ থেকে। তা এখন এই প্লাজমা এনার্জির সাথে কাজ করার এটাই সুবিধা, যে আমরা শিল্ডিং টিল্ডিং অনেক পাওয়ারফুল। এই তো আমি আম- এনার্জি পাঠানো অনেক পাওয়ার আমরা দিতে পারি, যতটা দরকার ততটা দিতে পারি। right. এই হুম হুম। এই এই আর কি। তো এটা একটু, এটা টেকনিক্যাল একটু, কিন্তু এমন কিছু কাহামরি কঠিন না। তবে আমি আমি এখানে একটু আর কি বলি ইসের ব্যাপারে, আচ্ছা। শিলিং এর ব্যাপারে। আমি আর কি কিউএইচএসটি আর কি ক্লাস করছি, কিছু আর কি সেমিস্টার করছি। তো ওখানে আর কি শিখাইতেছিল যে আমি ডলার্স কানাড মারা গেছে, ওর মেয়ের কাছে শিখছে এটা। তো ওরা শিল্ডিং কিভাবে করে, শিল্ডিং আর কি আর কি পিরামিড, একটা উপরে পিরামিড একটা নিচে পিরামিড আর কি, আর আমার পুরাটা আর কি সুন্দর সুন্দর। হুম। বোথ সাইড আর কি, আর কি আটকানো, যেন আর কি ওরা পিরামিড দিয়ে আর কি হোয়াইট লাইট দিয়ে আর কি শিল্ডিং তৈরি করে। তারপরে আরো অনেক জায়গাতে আর কি দেখলাম কেউ হোয়াইট বল বানায়। তো আর কি শেপটা ম্যাটার না, জাস্ট নিজেকে আর কি প্রোটেক্ট করা। তো এই জিনিসটা আয়ত্ত করা আর কি, যারা আর কি মাইন্ড নিয়ে কাজ করে ওরা ইজিতে করতে পারে 1 2 3। আবার অনেকের আবার এটা ভিজুয়ালাইজ করতে বা আহ পর্যন্ত নিতে আহ সময় নেয়। এটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু এগুলি সিম্পল জিনিস। আর এটা হলো নিজের ব্যাপার, নিজের প্রোটেকশনের ব্যাপার। বাট আমি ইসের কথা বলতেছিলাম, যে ডেন্সিটির কথা, সেটা অলরেডি কোন লেভেলে কোন কাজটা হইতেছে। যে এই এই ধরনের কাজগুলি খুব ডেন্স লেভেলে হয়, যেটা আমি টিনেজার বয়সে আর কি বুঝতে পারছি। কিন্তু এখন এখন আমি আর কি ওই পার্থক্যটা আর কি, আর কি অনেকগুলি যে লেভেল আছে সেটা আর কি বুঝতে পারি। কোন কোন তলাতে কি হইতেছে, অনেকগুলি স্টেয়ার্স, মানে অনেক বিল্ডিং এর অনেকগুলি তলা থাকে না, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, এক এক ফ্লোরে এক এক ঘটনা। এই জন্য আমি কিন্তু বেশিরভাগ বলি যে ধাপে ধাপে, ধাপে যেটার জন্য বলি, এখানে অনেক ধাপ আছে। আহ যেমন লেফট রাইটেও আছে, আপ ডাউনেও আছে। সো মানে ওই জিনিসগুলি বুঝলে আর শিল্ডিং ভিজুয়ালাইজ করলে, তো তুমি কোথায় যাবা 0 পয়েন্ট থেকে, লেফটে রাইটে আপে ডাউনে, তোমার উপর ডিপেন্ড করে। তো এই টেকনিক এগুলি বুঝতে বুঝতে আর কি এতগুলি বছর চলে গেছে, নিজে নিজে খুঁজে খুঁজে বের করছি। পরে টিচার আসা, অনেকগুলি টিচার থাকাতে অনেক কিছু হেল্প হয়েছে। কেসের থেকে অনেক কিছু জানছি, ডোজ কেন থেকে জানছি, মেডিকেলের থেকে জানছি। তারপরে আরো অনেক 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 টিচার, অনেক অনেক টিচার যারা, আমি খালি কেসের থেকেই জানছি। হ্যাঁ। তো অনেক ধাপ জানা যায়। আর ঘটনাগুলি কিন্তু আগে থেকেই ঘটতেছিল, সেই ছোটবেলা থেকেই ঘটতেছিল। কিন্তু আমি তো তখন তো বুঝতে পারি নাই, তখন তো মনে হয়তো যে কি যেন হইতেছে, কি সমস্যা, মানে অস্থির টাইপের। কিন্তু যখন আর কি বু- আর কি বোঝা শুরু হয়েছে যে এটার নাম এটা, ওইটার নাম ওইটা, তারপরেও আয়ত্ত করতে কিন্তু অনেক সময় লাগছে। যে রাতারাতি হয়ে যায় কোনো কিছু তা না, কিন্তু অনেক কিছু বুঝতে হয়, প্র্যাকটিস করতে হয়। তবে আমার আগ্রহ ছিল, কারণ পেন থেকে আগ্রহটা তৈরি হয়েছে। কারণ আমি যথেষ্ট মানে অস্থির সিচুয়েশনে ছিলাম। কারণ ওগুলি আমি বুঝতে পারতেছিলাম না, যেগুলি দেখতেছিলাম বা যা আমার পাশে আশেপাশে দেখতেছিলাম, ওগুলি আর কি অস্বাভাবিক মনে হইতেছিল। আর ওগুলি কেন দেখতেছিলাম আমি আর কি ভালো করে বলতে পারতেছি না,
চ্যানেলের ব্যাপার আছে, বুঝছো তো? তো এই জন্য এইভাবে বলতেছি। তো তো ওগুলি কিন্তু দেখতেছিলাম, জমতেছিল। আমি আরো বেশি অসুস্থ, মানে অস্থির হইতেছিলাম। তো একটা সময় পরে যখন বোঝা শুরু হয়েছে, অনেক কষ্টে পরে একটা সময় যখন একটা আর কি লিঙ্ক পাইছি, তখন থেকে আর কি আহ, এটাকে আর কি আদার ওয়েতে নিতে পারছি। মানে অনেক ধাপ ছিল, অনেক ধাপ ছিল, আর অনেক বছর লাগছে জানতে। তো এখন আমরা একটা কথা বলতেছি সবাই, যেন যারা নতুন আছে ওরা ইজিতে ধরতে পারে, ইজিতে বুঝতে পারে, করতে পারে, ওদের যেন কষ্টের ধাপগুলি না পার হইতে হয়, এই আর কি। আমরা সবাই যেন একসাথে কাজ করতে পারি, সময় নষ্ট না হয়। মোশফিক বললেও কিছু বলো এখন? বেশি সবচেয়ে মানে সহজ উপায় হচ্ছে ভালোবেসে করা, যেটাই করি না কেন। এমনকি এই যে তোমাদের আমরা যে কঠিন পরিস্থিতির কথা বললাম, এখানেও আমরা ভালোবেসে করতে পারি। তো যখন আমরা এইভাবে এইভাবে অগ্রসর হই, আমাদের সহানুভূতি, কম্প্যাশন, এই ধরনের জিনিস নিয়ে অগ্রসর হই, তখন ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় এবং অনেক একটু অন্যরকম মজা করে আমরা আর এটার এই ভারে সংকুচিত হই না, বরং উল্টাটা হয় আর কি। বলা যেতে পারে এখন এগুলো ভাষায় প্রকাশ করা একটু কঠিন, কিন্তু আমরা ভালোবাসার কথা সকলেই জানি। আমরা সকলে এখন যদি আমরা এই যে এইসব অপকর্মের কথা এখন আমরা আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম অথবা জেনারেশনের কে ভালোবেসে করি, এইসব বাচ্চাদের যারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাদের ভালোবাসায় ভালোবেসে করি, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এবং ব্যাপারটা এইভাবেই অগ্রসর হচ্ছে এখন। তো উম আমাদের রবীন্দ্রনাথের কিছু গান আছে এসব ব্যাপারে। আমার আহ, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লেখাও তোমার মনের মন্দিরে, এই গানটা খুব সুন্দর। এই এরিয়াটা খুব সুন্দর করে বলে কিভাবে ভালোবাসার সাথে বিভিন্ন কাজের সম্পর্ক এবং কিভাবে এটা আমরা আমাদের যে কোনো পরিবেশকে আমরা আহ নামটি লেখাটা অনেকটা ফিজিক্যালিটির ব্যাপার। তা আমরা আমরা ভালোবেসে চিহ্নিত করতে পারি আমাদের বস্তু জগৎটাকেও। তার মানে আমরা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করি সেই ফ্রিকোয়েন্সিটাও সুন্দর হয়। এরকম কিছু জিনিস আছে, রবীন্দ্রনাথের গানগুলো এই ব্যাপারে একটু নজর দেয়। তো আমরা শুনলে বুঝবো যে কি আমি কি শুনলে বোঝা যায় আমি কি বলতে চাচ্ছি। এনার্জি লেভেল থেকে আসে, কিন্তু এনার্জিটা যখন বস্তু জগতে প্রকাশ হয় তখন সুন্দরভাবেই হয়। আচ্ছা, আমি এখানে কিছু অ্যাড করি। আচ্ছা, বলো। আম, এই যে আমরা বলি যে ভালোবাসা, হুম, তোমার স্পিরিচুয়াল লেভেলে বা আত্মার লেভেলে যে ডেভেলপমেন্টটা যখন হয়, তুমি ফিজিক্যালিটিতে তুমি দেখবা। যেমন আমি একটা সময় গেছে আমার, আমি যে কোনো জিনিসে আমার চোখ দিয়ে পানি আসতো। মানে কষ্ট, মানে আমি অনেক জিনিস অনেক গভীর ভাবে দেখি, দেখতে পারি অনেক কিছু, মানে ফিল করি যে যার জন্য। যেমন অনেক মানুষ হয়তো হাসতেছে কিন্তু ওর ভিতরে কষ্ট, কাঁদতেছে, আমি ওটা ওটা দেখতে পারি। আমি মুহূর্তের মধ্যে দেখতে পারি, ফিল তো করি, প্লাস অনেক সময় সামনে থাকলে আমি দেখতেও পারি। তো ওই জিনিসটা আর কি খুব গভীর ভাবে দেখে অনুভূতিগুলি আর কি নেওয়া। তো ওইটা তো একটা আছেই। তারপরে একটা সময় হয়েছে যে আমি অনেক কিছুতে আর কি এত সুন্দর চারপাশে, আবার ওগুলি দেখে কাঁদতাম, মানে যে কোনো জিনিসের যেমন চোখ দিয়ে পানি এসে পড়তো আর কি। তো এটা এটা হয়েছে, এটা মানে মোটামুটি অনেক বছর।
ওটা হলো ক্লিন আপের সময়। তারপরে আরেকটা সময় হয়েছে এই যে ভালোবাসা, যে কোনো জিনিসে ভালোবাসা। তো আমি ডকুমেন্টারি দেখতাম ওই যে তারপরে ওই যে বিভিন্ন অ্যানিমেলদের দেখতাম, যে কোনো জিনিস। তো এরকম হয়েছে যে আহ, আগে সেম জিনিসটা আগে দেখছি, যে অনেকগুলি অ্যানিমেল দেখাইছে বা অনেক কিছু দেখাইছে যেটা আমার কাছে আগে ওইটা আমার সৌন্দর্যের ক্যাটাগরিতে পড়তো না, ওটাকে আমি কোনোভাবেই সুন্দর বলতাম না। কিন্তু একটা সময় আসছে যে কান্নার পর্ব শেষ হয়েছে পরে ওই আর কি ভালোবাসার পর্ব। ও মাই গড, আমি যেটা দেখি ওটাই সুন্দর লাগে। আমি টিভি দেখতেছি, আমি ওইসব জিনিস দেখে আমি মুখ আর কি এক্সপ্রেশন, আমার চেহারার এক্সপ্রেশন ডিফারেন্ট। ছোট বাচ্চা দেখলে আমরা যেমন আউ করি, ঠিক ওগুলি করতেছে আমার মনের অজান্তে। সো সো ওই ওই সময়ও একটা গেছে। এগুলি কিন্তু ধাপ, মানে ডেভেলপমেন্টের এক একটা ধাপ, যেটা ফিজিক্যালিটিতে দেখা যায়। আমরা কিন্তু ওইভাবে, আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু এটা কিন্তু শরীরের ভিতর দিয়ে বের হয় ডেভেলপমেন্ট যখন হয়। মানে এটা রিয়েলি রিয়েলি একটা আশ্চর্য জিনিস। মানে আর আরো অনেক ধাপ আছে, আরো অনেক ধাপ আছে, কিন্তু ওই দুইটা ধাপ আমার অনেক নাড়াইছে যখন আমার ডেভেলপ হইতেছিল ওই দুইটা ধাপ। আর দেখা, ফিল করা, মানে ওয়াচ ওয়াচ করা, ওগুলি কিন্তু ডিফারেন্ট জিনিস। আর নিজের ডেভেলপমেন্ট হওয়া আরেকটা কিন্তু জিনিস, মানে ফিজিক্যালিটিতে। ইমোশনে তো অবশ্যই, ইমোশনে তুমি অনেক কিছু আহ দেখতে পারো। আমি অনেক কিছু আগে থেকে দেখতাম, ফিল করতাম অনেক কিছু, হয়তো বলতে চাইতাম না, টুচ করে বলে ফেলতাম, তারপরে হয়ে যেত, তারপরে আবার অনেক সময় এটার জন্য বকা খেতাম। তো ওগুলি ছিল আগে থেকেই। কিন্তু ওই ডেভেলপমেন্ট ফিজিক্যালিটিতে, ও মাই গড, এটা কিন্তু একদম সেপারেট একটা জিনিস। এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, এটা এটা জানার দরকার আছে অনেকেরই। এবং উম, উম, এই যে এক সময় ভালো লাগাটা, যেটা সরিনা বলতেছিল, এক সময় ভালো লাগাটা কান্না হিসেবে প্রকাশ পেত। আস্তে আস্তে ওর ফ্রিকোয়েন্সিটা একটু বদলাইছে, তখন আর কান্না তখন আরো ভালো লাগা শুরু হয়েছে। তো ভালোবাসা একটা মানে ব্যান্ডউইথ অথবা একটা স্পেকট্রাম অফ এনার্জির একটা স্পেকট্রাম। সুতরাং আমরা বিভিন্ন পর্যায়ে থাকতে পারি, যেটা সেলিনা বলে বিভিন্ন লেয়ার। তো এরকম অনেক আছে। এবং তো আমরা ওই আমি যখন রবীন্দ্রসঙ্গীতের আমি কথাটা বলতেছিলাম, তখন আমি কিছু উদাহরণ দিলাম, যে ওখানে অনেক কতগুলো গান আছে বেশ হাই লেভেলে, হাই এনার্জিতে কাজ করে। তো এইটাই আমি এই উদাহরণটাই দিচ্ছিলাম, এবং সেটা কি বলে সেলিনা আর এক ভাবে বললো। তো ভালো হলো আর কি। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা হচ্ছে এনার্জির পর্যায় থেকে যখন আসি, তখন আহ, আমরা যখন নামটা লিখে তার মনেরও নিভৃতে মনেরও অঙ্গনে, এরকম অনেকগুলো আছে, সব বিভিন্ন রকম ইয়ে আছে। খুব সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত আছে। একবার মনের অঙ্গনে আবার নিভৃত যতনে নামটি লিখো তোমার। আহ কি যেন দুই রকম, দুইটা তুলনা করছে, আমার মনে নাই এই মুহূর্তে। তো মনের অঙ্গনে হচ্ছে, এটা ফিজিক্যালিটির ব্যাপার আর কি, নামটা লেখা হচ্ছে মনের অঙ্গ। তো তো যাই হোক, তো আমরা হচ্ছে আমাদের এই মজার লাগাটা এমনকি আমরা শরীরেও বোধ করতে পারি, টেনশন কমে যায়। তারপরে হচ্ছে আহ ভালো লাগে। মানে এটা ভালো লাগাটা ঠিক ইয়ে না আর কি, মনে ভালো লাগা না এমনকি, মানে যে আঙুলে যে টেনশন নাই, হাতের মধ্যে শিশির করতেছে, ভালো লাগাটা এই ধরনের জিনিস আর কি আসে। তো সুতরাং ব্যাপারটা ফিজিক্যালিটি তো আসতে পারে। উম, আমাদের এনার্জির কাজ তো এটাই আর কি। তো আহ
আমরা যত এটা প্র্যাকটিস করব তত এইসব জিনিস ভালো করে বুঝবো যে কিভাবে কত সহজে আমরা আমাদের এনার্জির মাধ্যমে সমৃদ্ধি তৈরি করতে পারি, শুধু আমাদের মধ্যেই না, আমাদের আশেপাশে এবং সব জায়গায়। তাই আর কি। তো তো আপাতত আমরা অনেক কিছু প্র্যাকটিক্যাল এবং মজার জিনিস নিয়ে কথা হইলো। আর কিছু বলার বাকি আছে নাকি কারো? না, আমার নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা তো মোটামুটি ক্যাশের যা কথাবার্তা সবই কভার করছি, কিন্তু আমরা একটু অন্যভাবে করছি, এবং আমরা একটু নতুন কিছু অ্যাড করছি এর সাথে, বিশেষত এপস্টিনের ব্যাপারটা। তো আহ ভালোই হলো। এবং শুধু হচ্ছে এপস্টিনের ব্যাপারটা আমাদের আমাদের প্রাঙ্গণে কিরকম রূপ নেয় সেগুলো নিয়ে কথা হলো, এবং আমরা এগুলো কিভাবে এটাকে সহজভাবে নিতে পারি সেগুলো নিয়েও কথা হলো। সুতরাং হ্যাঁ, এগুলো আমাদের সমাজ এবং আমাদের পৃথিবীর আহ, এমন একটা দিক যেটা পরিবর্তন অবধারিত, কিন্তু অবধারিত ঠিকই, কিন্তু আমাদের এটা জানতে হবে এবং জেনে, হ্যাঁ ব্যাপারটা সহজ না, কিন্তু আমরা জেনে এটাকে আমরা কিভাবে এটা সমৃদ্ধি করতে পারি সেটাও আজকে আমরা কথা বলতে সেগুলো নিয়ে। সুতরাং আশা করি সকলে এগুলো এটা সদ্ব্যবহার করতে পারে। তো আর কিছু যদি না থাকে তাহলে আমরা আজকের অধিবেশন এখানেই শেষ করি। আচ্ছা। তো ঠিক আছে, আজকে আমাদের 405তম কেস ফাউন্ডেশনের বাংলায় পাবলিক শিক্ষার আমরা সমাপ্তিতে এসে গেছি। সকলকে শুভেচ্ছা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আবার আগামী শনিবারে আবার দেখা হবে। ঠিক আছে।